কবুল বল। না, বলবো না। বল বলছি। কখনোই না। না বললে তোকে আমি। কি? না বললে মেরে ফেলবেন তো? মেরে ফেলেন আমাকে, তবু আমি কবুল বলবো না। না সোনা, তোমাকে আমি মারবো না। তোমাকে মারলে আমি কাকে নিয়ে বাঁচবো? তাহলে? তাহলে আর কি? এই বলে মোবাইলে একটা ভিডিও চালু করলো। আমার চোখের সামনে মোবাইলটা ধরতে আমি চমকে উঠলাম। ভিডিওতে দেখাচ্ছে আমার চাচা চেয়ারের সাথে বাঁধা অবস্থায় আছে, আর আপুর লোকেরা পিস্তল নিয়ে দাঁড়িয়ে আছে। আর না, চাচার কিছু করবেন না। তোর চাচাকে বাঁচাতে চাইলে তাড়াতাড়ি কবুল বল, না হলে আমার লোকেরা তোমার চাচাকে মেরে ফেলবে। না, চাচা আর কোনো ক্ষতি করবেন না। আমি বলছি কবুল, কবুল, কবুল। স্বামীর আপুর সাথে আমার বিয়েটা হয়ে গেল। আজ আমার সবচেয়ে খুশির দিন। আজ আমি আমার কলিজাটাকে আমার নিজের করে পেয়েছি। এদিকে আমি চেয়ারের সাথে বাঁধা অবস্থায় বসে বসে ভাবতে লাগলাম, আমি যদি স্বামীর আপুকে বিয়ে না করতাম তাহলে উনি চাচার কোনো ক্ষতি করে দিতেন। আমি কি করে চাচার ক্ষতি হতে দেই? যে চাচা আমাকে ছোট থেকে বড় করেছে, কখনো মা বাবার কষ্ট বুঝতে দেয়নি। চলো বাবু। কোথায়? আরে আগে আসোই না, না গেলে দেখতে পারবে। আমাকে নিয়ে গাড়ির পিছনে উঠে বসালো। ড্রাইভার সামনে গাড়ি চালাচ্ছে। আমি ভাবতে লাগলাম, এই মানুষটার সাথে যদি দেখা না হতো তাহলে আমার জীবনটা কেমন হতো। অতীত, ভার্সিটিতে আজকে প্রথম ক্লাস, তাই রেডি হয়ে ভার্সিটিতে চলে আসলাম। যে গেট দিয়ে ঢুকতে যাব তখনই কিছু মেয়ে ডাক দেয়। আমি এমনিতেই মেয়েদের ভয় পাই, তার উপরে দেখে মনে হচ্ছে ভার্সিটির সিনিয়র আপু, র্যাগ তো অবশ্যই দিবে। দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম, তখনই ওই মেয়েগুলো আবারও ডাক দিল। আমি এবার মেয়েগুলোর কাছে চলে আসলাম। ওখান থেকে একটা মেয়ে বলে উঠল, কি রে, তোরে সে কখন থেকে ডেকে যাচ্ছে, হাসলি না কেন? ভয়ে ভয়ে উত্তর দিলাম, আসলে আপু। তখনই পাশের মেয়েটা বলে উঠল, যা, এই কাগজটা ওই যে গাড়ির উপর বসে আছে তাকে দিয়ে আয়। আমি বুঝতে পারলাম নিশ্চয় এটা দিলে ওই মেয়েটার হাতে থাপ্পড় খেতে হবে। তখন কাগজ দেওয়া মেয়েটি বলে উঠল। কি রে, কি বলছি তোকে? তখন কাগজটা নিয়ে আমি গাড়ির উপর বসে থাকা মেয়েটির কাছে চলে আসলাম। মেয়েটিকে দেখে কেমন মাফিয়া মাফিয়া বলে মনে হয়, সাথে আবার কিছু বডিগার্ড টাইপের লোকও দাঁড়িয়ে আছে। আমি মনে মনে ভাবছি, আজ আমার কপালে অনেক দুঃখ আছে। তখনই পিছনে তাকিয়ে দেখি ওই মাইয়াগুলো রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। বোঝা যাচ্ছে কাগজটা না দিলে ওই মায়াগুলোর হাতে মাইর খেতে হবে। তাই আমি গাড়িতে বসে থাকা মেয়েটির কাছে গিয়ে বলে উঠলাম, এই যে আপু, কাগজটা আপনার। মেয়েটা আমাকে না দেখে কাগজটা খুলে পড়তে লাগলো। পড়েই যে আমার গালে হাত তুলবে তাকে দেখে একটা কিউটের ডিব্বা ভয়ে চোখ বন্ধ করে আছে। আমাকে দেখে মনে হয় আমাদের গল্পের নায়িকা বড়সড় ক্রাশ খেয়েছে। আমাদের গল্পের নায়িকার নাম সামিরা চৌধুরী। আমি ছেলেটার দিকে এক নজরে তাকিয়েছি, যেন একটা চকলেট আমার সামনে দাঁড়িয়েছে, মন চাচ্ছে খেয়ে ফেলি। আমার গালে থাপ্পড় পড়ছে না দেখে আমি আস্তে আস্তে চোখ খুলে দেখি ওই আপুটা হা করে তাকিয়ে আছে আমার দিকে। কি লুচু মাইয়া রে বাবা, জীবনেও মনে হয় ছেলে দেখে নাই। কেমন অস্বস্তি ফিল করছিলাম, তাই আমি মেয়েটিকে উদ্দেশ্য করে বললাম, আপু। কারো আপু ডাকা শব্দে আমার ঘোর কাটলো। তাকিয়ে দেখি ওই ছেলেটা ডাকছে আমাকে। আমি তখনই ছেলেটার উদ্দেশ্যে বলে উঠলাম, তোমার নাম কি আর কোন ইয়ারে পড়ো? আমার নাম দিহান, আর আমি অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি। দেখতে যেমন কিউট তেমনি নামটাও কিউট। আমার নাম সামিরা, আর আমি অনার্স 3য় বর্ষে পড়ি। আপু, কাগজটা আমি দেই নাই, ওই যে আপুগুলো আপনাকে দিতে বলেছে। ও আচ্ছা। আপু, আমার ক্লাস শুরু হয়ে যাবে, আমাকে এখন যেতে হবে, যদি আপনি অনুমতি দিতেন। আচ্ছা যাও, তবে কোনো মেয়ের সাথে কথা বলবে না। আচ্ছা ঠিক আছে বলে চলে আসি। আর স্বামীরা আমার যাওয়ার দিকে তাকিয়ে আছে। তখনই ওই মেয়েগুলো স্বামীর কাছে আসে। তাদের মাঝ থেকে রিয়া নামের একটা মেয়ে এসে বলে উঠল, কি রে সামিরা, ছেলেটাকে তুই কিছু না বলেই ছেড়ে দিলি? ও তোদের দুলাভাই হয়। মানে কি বলিস এসব? ও তো তোর ছোট। হ্যাঁ ঠিক বলছি, এখন সবাই ক্লাসে চল, না হলে স্যার চলে আসবে। বলেই সবাই ক্লাসে এসে পড়ল। অন্যদিকে আমি ক্লাসে ঢুকতেই সবাই হা করে তাকিয়ে আছে। মনে মনে ভাবছি, আমি কি এলিয়ান নাকি
যে সবাই এভাবে তাকিয়ে আছে আমার দিকে। আমি পিছনের একটা বেঞ্চে এসে বসে পড়ি। তখনই 3টা ছেলে ও 2টা মেয়ে আমার কাছে আসে এবং বন্ধুত্ব করে। তাদের নাম ইমন, জুয়েল, সাগর, মারিয়া এবং সুমি। কি বুঝতে পারছি না তো, এরা সবাই তোর দিকে এভাবে তাকিয়ে আছে কেন? মাথা তুলিয়ে না বুঝালাম। না বোঝারই কথা, কিছু সময় আগে তুই যে মেয়েটাকে একটা কাগজ দিছিলি, ওই মেয়েটা কে জানোস? হুম, ওনার নাম সামিরা, আমাদের 2 ব্যাচ উপরে পড়ে। তা ঠিক, তার আরো একটা পরিচয় আছে, সে একটা মাফিয়া, খুন খারাপই তার পেশা। তবে হ্যাঁ, তাদেরকেই খুন করে যারা অপরাধ করে। আমি ভয়ে একটু ঢোকিলাম। যেই মেয়েগুলো তোকে কাগজ দিয়ে পাঠিয়েছে তারা সামিরা আপুর বান্ধবী। তাদের হাতে রেক থেকে এই পর্যন্ত কেউ সাড়া পায়নি। তুই একমাত্র ব্যক্তি যে কিনা বেঁচে ফিরে এসেছিস। ও, তাই সবাই আমার দিকে এভাবে তাকিয়ে আছে। তখনই ক্লাসে স্যার আসলো। আজ তেমন একটা ক্লাস হয়নি, প্রথম দিন বলে। ক্লাস শেষ করে আমরা সবাই বাইরে আসতেই সামিরাপুর ডাক। কি রে, তোকে বলছি মেয়েদের সাথে কথা বলবি না, এখন দেখি তুই মেয়েদের সাথে হাঁটছিস। আপু, ওরা আমার বন্ধু। তোর কোনো মেয়ে বন্ধুর প্রয়োজন নেই। আচ্ছা আপু, ওরা 2জন ছাড়া আমি আর কোনো মেয়ের সাথে বন্ধুত্ব করব না। আচ্ছা ঠিক আছে, মারিয়া আমার মামাতো বোন, তাই ওদের সাথে বন্ধুত্ব রাখতে দিলাম। আর কোনো মেয়ের সাথে কথা বলতে দেখলে খবর আছে তোর। আচ্ছা আপু, আমি এখন যেতে পারি? আচ্ছা যা, আমার কথা যেন মনে থাকে। আমি আপুর কাছ থেকে বন্ধুদের কাছে চলে আসি। তখনই, আচ্ছা, স্বামীর আপু তোকে কি বললো? আচ্ছা আগে এটা বল, সামিরা আপু কি তোর ফুফাতো বোন? হুম, এবার বল, আপু তোকে কি বললো? আমি ওদেরকে আজকে সব কাহিনী খুলে বললাম। ওরা তো সবাই শুনে অবাক। কি বলিস এসব? হুম, আমি ঠিক বলেছি। কি বলিস এসব তোরা? সামিরা আপু আমার 2 বছরের বড়। বড় হয়েছে বলে কি, প্রেম কি আর বয়স দেখে হয়? বলে সবাই হেসে উঠলো। আরে ওসব কিছু না, আপু আমাকে ছোট ভাই মনে করে। আচ্ছা, দেখা যাবে না, এখন সবাই বাসায় চলে যায়, কাল কলেজে দেখা হবে। এই বলে সবাই বাসায় চলে যায়। অন্যদিকে সামিরা আপুও বাসায় চলে যায়। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে নাস্তা করে বিছানায় শুয়ে পড়ে। তখনই আমার কথা মনে পড়ে যায়। আমার কথা ভাবছে আর মুচকি মুচকি হাসছে। তখন তার মা রুমে প্রবেশ করে আর বলতে শুরু করে, কি ব্যাপার, ছেলেটা কে যাকে নিয়ে আমার মেয়ে একলা একলা হাসতেছে? ও, সামিরার পরিচয় তো দেওয়াই হয় নাই। সামিরা বাবা মায়ের একমাত্র সন্তান। তার বাবা এনায়েত চৌধুরী, তিনি এদেশের একজন নামকরা বিজনেসম্যান। তার মা আমিনা বেগম, তিনি একজন গৃহিণী। আর সামিরার পরিচয় তো আপনারা জানেন। আরে মা, তুমি কখন এলে? এসেছি মাত্র। তা আমার মেয়ে কোন ছেলের চিন্তায় বিভোর? আরে কি বলো না তুমি। বুঝি বুঝি, এই বয়স আমরাও পার করে আসছি। আসলে মা, আমি না একটা ছেলেকে প্রথম দেখায় ভালোবেসে ফেলেছি। তা ছেলেটা দেখতে কেমন? পুরাই কিউটে ডিব্বা। কি বলিস, একদিন ছেলেটাকে বাসায় নিয়ে আসিস তো। মা, আমি এখন ওকে কিছু বলিনি। কি বলিস, যদি অন্য কেউ এসে ছেলেটাকে নিয়ে যায় তাহলে? এত বড় সাহস কারো হয় নাই যে সামিরার ভালোবাসাকে নিয়ে যাবে। তাহলে ছেলেটাকে তোর মনের কথা কবে বলবি? একটা সমস্যা আছে মা, ছেলেটা আমার থেকে 2 বছরের ছোট। তাতে কি হয়েছে, ভালোবাসা বয়স মানে না। তুমি রাগ করোনি মা? আমি রাগ করব কেন? এই যে দিহান আমার থেকে ছোট, তাই। বলে কি মেয়ে, বললাম না ভালোবাসা বয়স মানে না। আম্মুকে জড়িয়ে ধরে চুমু খাই। তুমি আমার লক্ষ্মী আম্মু। পাগলি মেয়ে আমার। দিহানকে নিয়ে ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ি। এদিকে আমি বাসায় চলে আসি। ফ্রেশ হয়ে এসে খেতে বসি। আমার পরিচয় দিয়ে দিই। আমি ছোটবেলা থেকেই একটা অনাথ আশ্রমে বড় হই। 15 বছর বয়সে ওখানের মেয়াদ শেষ হয়ে যায় এবং ওখান থেকে চলে আসি। তারপর একটা দোকানদার আমাকে আশ্রয় দিয়ে নিজের সন্তানের মতো লালন পালন করে। ওই দোকানদারের কোনো আত্মীয় স্বজন ছিল না। তিনি একা ছিলেন বলে আমাকে নিজের সন্তানের মতো করে লালন পালন করে। আমি ওনাকে চাচা বলে সম্বোধন করি। আমি খাওয়া দাওয়া শেষ করে বিছানায় শুয়ে দিলাম ঘুম। বিকেলে ঘুম থেকে উঠে চলে এলাম চাচার দোকানে। তখনই,
আরে রিহাত, এসেছিস? তাহলে দোকানে বস, আমি বাইরে থেকে ঘুরে আসি। আচ্ছা চাচা, তুমি যাও, একটু ঘুরে আসো, আমি আছি দোকানে। আচ্ছা। চাচা চলে গেল বাইরে। আমি দোকানে বসে দোকান দেখাশোনা করতে লাগলাম। এভাবে সন্ধ্যা হয়ে গেল। চাচাও বাইরে থেকে চলে আসে। আমি বাসায় চলে আসি। ফ্রেশ হয়ে হালকা নাস্তা করে পড়তে বসি। রাত 10টা বাজলে চাচা চলে আসে। দুজনে মিলে রাতের খাবার খেয়ে শুয়ে পড়ি। পরের দিন ঘুম ভাঙে চাচাটাকে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাবার টেবিলে চলে আসি। আমাদের খাবার কাছের লোক এসে পাক করে দিয়ে যায়। খাবার খেয়ে চাচা দোকানে চলে যায়। আমি রেডি হয়ে ভার্সিটি চলে আসি। এদিকে আমাকে দেখার জন্য স্বামীরা তাড়াতাড়ি ভার্সিটি চলে আসে, কিন্তু আমি এখনো আসছি না দেখে স্বামীরা রেগে আগুন। আমি যে ভার্সিটিতে পা দিব তখনই স্বামীরা আমার শার্টের কলার ধরে ভার্সিটির এক পাশে নিয়ে আসে। এদিকে আমি স্বামীরা আপুকে দেখে প্যান্টে হিসু করে দেবার মতো অবস্থা। স্বামীরা আপু রেগে আগুন হয়ে আছে। তোর ভার্সিটিতে আসতে এত সময় লাগে? আপু, ভার্সিটিতে পায়ে হেঁটে হেঁটে আসি, তাই আমার দেরি হয় ভার্সিটি আসতে। আমি দিহানের দিকে তাকিয়ে দেখি দিহান কেঁদে দিবে এমন অবস্থা, তাই আমি দিহানকে ছেড়ে দিলাম আর ওর দিকে তাকিয়ে হাসতে লাগলাম। আমি আপুকে এভাবে হাসতে দেখে আরো ভয় পেয়ে গেলাম। আপু, আমি কি কোনো ভুল করেছি? হ্যাঁ, তুই ভার্সিটিতে দেরি করে এসে ভুল করছিস। আপু, আমাকে মাফ করে দেন, আমি আর দেরি করে কখনো আসবো না। আজকে যা, আজকের মতো মাফ করে দিলাম। যেই আমি চলে যেতে যাব তখনই, কই যাস? আপু, ক্লাসের সময় হয়ে গেছে, এখন ক্লাসে যেতে হবে। আচ্ছা যা তাহলে। আর শোন, হ্যাঁ বলেন আপু। ছুটির পর আমার সাথে দেখা করবি। আচ্ছা আপু বলে ক্লাসে চলে এলাম। আসতেই হারামিগুলো ধরলো, কিরে এতক্ষণ কইছিলি আর কি করছিলি, ইত্যাদি ইত্যাদি। আমি সব ঘটনা খুলে বললাম। শুনে তারা সবাই অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। কিরে, তোরা আমার দিকে এভাবে তাকিয়ে আছিস কেন? তোর কথা শুনে আমি আবার কেমন বললাম যে আমার দিকে এমন ভাবে তাকাতে হবে? আমি নিশ্চিত সামিরা আপু তোকে ভালোবাসে, তা না হলে এমন করে শাসন করতো না। আরে না, আপু আমাকে ছোট ভাইয়ের মতো দেখে, তাই আমাকে শাসন করে। ইমন ঠিক বলেছে। তখনই ক্লাসে স্যার চলে আসে, তাই কেউ আর কথা বাড়ালাম না, মনোযোগ দিয়ে ক্লাস করতে লাগলাম। এভাবে সব কয়টা ক্লাস শেষ করে সবাই বের হয়ে ভার্সিটির গেটের কাছে চলে আসতেই স্বামীরা আপুর ডাক। এই দিহান, এদিকে আসো। আমি একটু অবাক হলাম, কারণ আপু আমাকে তুমি করে বলছে। বলে সবাই হাসতে লাগলো। আমি আপুর কাছে চলে আসি। কিরে, তোকে না বলছি ছুটির পর আমার সাথে দেখা করবি? এই যা, ভুলে গিয়েছিলাম আমি। এখন আপুকে কি বলি? কিরে, কি বলছি তোকে? আসলে আপু, মানে আমি আপনার কাছে আসছিলাম। তাই বুঝি বাবু। হ্যাঁ আপু। আচ্ছা চল এখন। কই যাবো আপু? বেশি কথা না বলে আমার সাথে চল। বেশি কথা আমি পছন্দ করি না। আর তুই তো এতক্ষণ আমার আসল পরিচয় পেয়ে গেছিস। আপু, আমাকে ছেড়ে দেন, আমি অন্যায় করিনি, আমাকে মারবেন না। এখন আমার কথা না শুনলে তোকে মেরে ফেলবো। আচ্ছা আপু, আমি তোমার সব কথা শুনবো। এখন আমার সাথে চল। আমি আপুর সাথে যেতে লাগলাম। স্বামীরা আপু আমাকে নিয়ে তার গাড়ির কাছে চলে আসে। স্বামীরা গাড়িতে উঠে বসে এবং আমাকে উঠতে বলে। আমি না উঠে দাঁড়িয়ে থাকি। স্বামীরা চোখ রাঙিয়ে বলে, উঠবি না আমি নিচে নামবো? আমি তাড়াতাড়ি গাড়িতে উঠে বসি স্বামীরার পাশে। এই তো লক্ষ্মী বাবুর মতো কাজ। গাড়ি চলতে থাকে। তখনই স্বামীরা আমাকে প্রশ্ন করে, আচ্ছা দিহান, তোমার বাসায় কে কে থাকে এবং তোমার বাবা মা কি করেন? বাবা মার কথা শুনতেই আমার চোখে পানি চলে আসে। আমি দিহানের চোখের পানি দেখে মনটা কেমন একটা ছ্যাদ করে ওঠে। দিহান, তুমি কাঁদছো? জানো আপু, আমি না কখনো আমার মা বাবাকে দেখি নাই। কেমন তাদের চেহারা তাও জানি না। ছোট থেকে একটা অনাথ আশ্রমে বড় হই। 15 বছর হতেই ওখানে মেয়াদ শেষ হয়ে যায়, তাই ওখান থেকে চলে আসি। একে আমাকে আশ্রয় দেয়, তারও কেউ নাই, তাই তিনি আমাকে তার সন্তানের মতো লালন পালন করে। আশ্রমে পড়ালেখা করেছি মাধ্যমিক পর্যন্ত। চাচা আমাকে একটা কলেজে ভর্তি করে দেয় এবং ওখানে আমি উচ্চ মাধ্যমিক শেষ করে এই ভার্সিটিতে ভর্তি হই। সরি। কেন আপু? আমি জানতাম না যে তোমার মা বাবা নেই। আপু, এসব নিয়ে আমি আর মন খারাপ করি না।
দিহান, কালকে তোমাকে এক জায়গায় নিয়ে যাব, দেখবে তোমার অনেক অনেক ভালো লাগবে। কোথায় আপু? গেলেই দেখতে পারবা। দুজনের কথার মাঝে ড্রাইভার হঠাৎ গাড়ি ব্রেক করে। চাচা, কি হলো, গাড়ি থামালেন কেন? ও আচ্ছা, দিহান গাড়ি থেকে নামো বলেই গাড়ি থেকে নেমে আসি। আপুর কথা মতো গাড়ি থেকে নেমে আপুর পিছনে এসে দাঁড়াই। দেখি ইয়া বড় একটা শপিং মল। আপু, আমরা এখানে আসছি কেন? শপিং করব তাই। তাহলে আমাকে কেন এনেছেন? আমি চলে যাই বাসায়। আমি দিহানের দিকে রাগি চোখে তাকাতে চলুন আপু, আমরা ভিতরে যাই। আমি মুচকি হেসে দিহানের হাত ধরে মলের ভিতরে নিয়ে আসি। ভেতরে ঢুকতে না ঢুকতেই মলের মেয়েগুলো দিহানের দিকে হাঁ করে তাকিয়েছে। রাগে আমার পুরো শরীরে আগুন জ্বলছে। উফ, এই ছেলেটাকে এত কিউট হতে কে বলেছে? আমি দেখি শপিং মলের মেয়েগুলো আমার দিকে কেমন করে যেন তাকিয়ে আছে। লজ্জা শরম নাই নাকি মাইয়াগুলোর? আমি দিহানকে নিয়ে একটা শার্টের দোকানে ঢুকলাম। নিজের মতো করে কয়েকটা শার্ট পছন্দ করলাম। আপু, তুমি শার্ট পরো? মানে? এই যে তুমি শার্ট কিনছো। না, এগুলো একজনের জন্য কিনছি। ও, তোমার বয়ফ্রেন্ডের জন্য? আমার বয়ফ্রেন্ডের জন্য। দিহান, এদিকে আসো। কেন? আসতে বলেছি, আসো। আমি আপুর কাছে চলে আসি। এ কি করছো আপু? আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আমি ওকে কোনো কথা বলতে না দিয়ে চেঞ্জিং রুমে ঢুকে আমিও ঢুকে পড়ি এবং ভেতর থেকে দরজা বন্ধ করে দিই। আপু, আপনি দরজা বন্ধ করলেন কেন? শার্ট খোল। ছি আপু, এসব কি বলছো? খুলতে বলছি, খোল। আমি ভয়ে ভয়ে খুলে ফেললাম শার্ট। খালি গায়ে দাঁড়িয়ে আছি আপুর সামনে, আর দুই হাত দিয়ে যতটুকু ঢাকা সম্ভব ততটুকু ঢাকছি। স্বামীরা আমার এরূপ আচরণ দেখে মুচকি মুচকি হাসছে। স্বামীরা ভালো করে আমার ফর্সা বুকের দিকে নজর দিল। দেখলো আমার গলার নিচে একটা তিল আছে, যা শার্ট পরলে দেখা যায় না। স্বামীরা তিলটা দেখে নিজেকে আর কন্ট্রোল করতে পারলো না, আমার দিকে এগোতে থাকে। আর আমি ভয়ে পিছোতে থাকি। পিছোতে পিছোতে দেওয়ালের সাথে ঠেকে যায়। আমি কাঁপা কাঁপা গলায় বলি, আপু, আপনি এভাবে এগোচ্ছেন কেন? স্বামীরার কানে আমার কথা পৌঁছাচ্ছে না। স্বামীরা আমার তিলটা দেখে আসক্ত হয়ে পড়ে। স্বামীরা আমার কাছে চলে আসে এবং আমাকে দেওয়ালের সাথে চেপে ধরে আমার ওই তিলটাই এক গভীর চুমু খায়। আমি স্বামীরার এরূপ আচরণ দেখে ভয় প্লাস অবাক হই। আমি কাঁপা কাঁপা গলায় স্বামীরাকে বলি, আপু, তুমি কি করছো এসব আমার সাথে? স্বামীরার আজ কি যে হয়েছে সে নিজের মধ্যে নেই। স্বামীরা আমার ঠোঁটের দিকে লোভাতুর দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি এটা বুঝতে পেরে আমার হাত দিয়ে মুখ চেপে ধরি। স্বামীরা রেগে আগুন। স্বামীরা আমার হাত দুইটা দেওয়ালের সাথে চেপে ধরলো। আমি স্বামীরার কাছ থেকে নিজের হাত ছুটাতে পারছি না। কি করেই বা পারবো? স্বামীরা আপু একজন মাফিয়া, আর একজন মাফিয়ার যে যে গুণ থাকা দরকার সেসব গুণ স্বামীরা আপুর মধ্যেই রয়েছে। স্বামীরা আপু আমার মতো 10 জনকে একাই মারতে পারে। আমি আর কি করব এখন? সব দাঁড়িয়ে দাঁড়িয়ে সহ্য করা ছাড়া। স্বামীরা আপু আমার ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। আমি নড়াচড়া করলে স্বামীরা আপু ঠোঁট কামড়ে ধরে। স্বামীরা আপু আমার ঠোঁটের স্বাদ নিতে ব্যস্ত। এদিকে আমার দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। প্রায় 10 মিনিট পর আমাকে ছেড়ে দেই। আমি হাঁপাতে লাগলাম। এদিকে আপুরও একই অবস্থা। আপু, এটা কি হলো? কই, কি হলো? এই যে তুমি আমাকে। আর বলতে পারলাম না। তখনই আপুর মোবাইলে একটা কল আসে। কল রিসিভ করে ও পাশের মানুষের কথা শুনে অনেক রেগে যায়। আচ্ছা, আমি আধা ঘন্টার মধ্যে আসছি। দিহান, এই শার্টটা গায়ে দাও। আমি আপুর কথা মতো শার্ট গায়ে দেই, কারণ আপু খুব রেগে আছে। তার কথা না শুনলে আমাকে এখানেই মেরে ফেলতে পারে। খুব সুন্দর মানিয়েছে তোমাকে, চলো বাহিরে। আমি আপুর সাথে বাইরে চলে আসলাম। আপু আমাকে নিয়ে ওই শার্টের দোকানে এসে যে শার্ট পছন্দ করেছিল ওই শার্টগুলো প্যাক করে টাকা দিয়ে বাইরে গাড়ির কাছে চলে আসলাম। হ্যাঁ চাচা। দিহান, তোমার বাসার ঠিকানা বলো। বলে দিলাম আপু। চাচা, এই ঠিকানায় চলেন। চাচা গাড়ি চালাতে লাগলো। আপু তখনই আমার কাছে মাথা রাখলো। যে কিছু বলতে যাব তখনই আপু আমাকে চুপ করে থাকতে বললো। আমি চুপ হয়ে থাকলাম। কিছু সময় পর গাড়ি আমার বাড়ির সামনে এসে পড়ে। আমি গাড়ি থেকে নেমে যে বাসায় চলে যাব তখনই স্বামীর আপুর ডাক। এদিকে আসো। জি আপু, বলেন। এই নাও, এগুলো তোমার। শপিং ব্যাগগুলো আমার দিকে এগিয়ে দিল।
আপু, এগুলো তো আপনার বয়ফ্রেন্ডের জন্য। তুমিই তো আমার বয়ফ্রেন্ড। মানে বুঝলাম না। তোমাকে বুঝতে হবে না। আর হ্যাঁ, কালকে এখান থেকে একটা শার্ট পরে ভার্সিটিতে আসবে, তোমায় নিয়ে এক জায়গায় যাব। আমি কিছু বলার আগে গাড়ি ছেড়ে চলে যাই আর আমিও বাসা চলে আসি। এদিকে স্বামীরা চলে যায় তার গোডাউনে। তখন তাকে কল দিয়েছে মাহি, সে তার সাথে কাজ করে। আর তারা আজকে একটা নারী পাচারকারীকে ধরে আনছে, নাম তার রফিক। তাকে স্বামীরা অনেক দিন যাবৎ খুঁজছে, আজ পেয়েও গেছে। কই মাহি কুত্তার বাচ্চায়, কই? ভেতরে চল। স্বামীরা সহ ওদের লোকজন ভিতরে চলে আসে। ভিতরে এসে দেখে রফিককে চেয়ারের সাথে বেঁধে রাখা আছে। স্বামীরা একটা চেয়ার নিয়ে রফিকের সামনে বসতেই রফিক স্বামীরাকে দেখে ভয়ে আটকে উঠে। মাফিয়া গার্লস, আমাকে এবারের মতো মাফ করে দাও। আমি আর কোনোদিন খারাপ কাজ করব না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোর মতো জানোয়ারকে এই মাফিয়া গাল করবে মাপ? এই, তোরা একে এমন ভাবে মারবি যে শয়তানও একে দেখে ভয় পায়। বলে স্বামীরা গোডাউন থেকে বের হয়ে চলে আসে। আর ওইদিকে স্বামীরা লোকেরা গরম রড দিয়ে তার চোখ উপড়ে ফেলে। শরীরের বিভিন্ন জায়গায় ছুরি দিয়ে কেটে লবণ আর মরিচের গুঁড়া মেখে দেয়। রফিকের চিৎকার বাইরে চলে আসে। স্বামীরা রফিকের চিৎকার শুনে একটা টেবিল মার্কা হাসি দিয়ে গাড়িতে উঠে বসে, বাড়িতে চলে আসে। আর ওইদিকে রফিকের অবস্থা দেখে যে কেউ ভয় জ্ঞান হারাবে। রফিকের মাথাটা 360 ডিগ্রি ঘুরিয়ে দিয়েছে। পরের দিন আপুর দেওয়া একটা শার্ট পরে ভার্সিটিতে চলে আসি। ভার্সিটিতে এসে দেখি আপু এখনো আসেনি। তাই আমি ভার্সিটির মাঠের একপাশে একটা গাছের নিচে বসি। তখনই দেখি একটা মেয়ে আমার কাছে এসে ফুল দিয়ে প্রপোজ করে বসে। মেয়েটা বলতে শুরু করে, আমি তোমাকে ভার্সিটিতে প্রথম যেদিন দেখি সেদিন থেকে তোমাকে ভালোবাসি। তখনই ঠাস করে একটা শব্দ হলো। দেখি মেয়েটা গাল ধরে দাঁড়িয়ে আছে আর স্বামীর আপু রাগে ফুঁসছে। আমার আর বুঝতে বাকি রইল না যে স্বামীর আপু ওই মেয়েটাকে থাপ্পড় মেরেছে। ওই, তুই দিহানকে প্রপোজ করার সাহস পেলি কোথায়? আমি দিহানকে প্রপোজ করলে আপনার কি? আমার কি মানে? তোকে তো আজকে আমি মেরেই ফেলবো। অবস্থা বেগতিক দেখে আমি স্বামীর আবুকে আটকে ওদের মাঝে দাঁড়াই। দিহান, তুই সামনে থেকে সরে যা, এই মেয়েকে তো আমি মেরেই ফেলবো। না আপু, এই মেয়েটি বুঝতে পারিনি তুমি কে। তোকে মেয়েটি হয়ে সাফাই গাইতে বলি নাই? দিহান, তুমি এই আপুকে এত ভয় পাচ্ছ কেন? ও আমার কিছু করতে পারবে না। কি বললি তুই? বলেই যেই মেয়েটিকে মারতে যাব তখনই দিহান আমাকে থামানোর জন্য জড়িয়ে ধরে। আমার রাগ নিমিষেই শেষ হয়ে যায়। এই মেয়ে, তুমি যাও এখান থেকে, না হলে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। মেয়েটি এবার একটু ভয় পেল এবং ওই জায়গায় ত্যাগ করলো। ভার্সিটির সকলের সামনে জড়িয়ে ধরে আছি। তাড়াতাড়ি আপুকে ছেড়ে বললাম, সরি আপু, তোমাকে থামানোর জন্য জড়িয়ে ধরেছি। জড়িয়ে ধরেছিস তাতে আমি কিচ্ছু মনে করিনি, কিন্তু ওই মেয়েটাকে তোকে প্রপোজ করার সময় কিছু বলিসনি, তার জন্য তোকে শাস্তি পেতে হবে। মানে? চল আমার সাথে, বলেই দিহানের হাত ধরে টানতে টানতে গাড়ির কাছে নিয়ে আসি। তারপর গাড়িতে উঠিয়ে গাড়ির গ্লাস বন্ধ করে দিই। আপু, কি করছো? আমাকে আর আপু ডাকবি না। তুমি আমার থেকে বড়, আপু ডাকবো না তো তাহলে কি বলে ডাকবো? দেখাচ্ছি আপু ডাকার ফল। বলি দিহানের ঠোঁটের উপর ঝাঁপিয়ে পড়ি। পাক্কা 15 মিনিট পর তাকে ছেড়ে দিলাম। হাঁপাতে হাঁপাতে বললাম, আর আপু ডাকবি? তাহলে কিস করব। এখন থেকে জান, সোনা, ময়না পাখি বলে ডাকবি। জীবনেও না, আমি তোমাকে আপু বলেই ডাকবো। আমি আপু বলতে দেরি, স্বামীর আপুর কিস করতে দেরি হলো না। 10 মিনিট আমার ঠোঁটের স্বাদ নিয়ে স্বামীর আপু আমাকে ছেড়ে দেয় আর বলে, আপু বল একবার। মাথা দুলিয়ে না বলি। কিছু সময় পর আমি শ্বাস নিয়ে স্বাভাবিক হই। আচ্ছা আপু, তাহলে কি বলে ডাকবো? বলেই আমি নিজের মুখ নিজের হাত দিয়ে চেপে ধরি আর মনে মনে বলছি, আজ আমি শেষ। এই মেয়ে আমাকে কিস করতে করতে মেরে ফেলবে। স্বামীর আপু দুষ্টু একটা হাসি দিয়ে আমার দিকে তাকায়। আমি চোখের ইশারায় আপুকে বললাম, এবারের মতো মাফ করে দাও, আর জীবনেও আপু কমু না। তা হবে না সোনা, শাস্তি তোমাকে পেতেই হবে। অন্যের হয়ে সাফাই গাওয়ার ফল তোমাকে বোঝাবো আজকে। বলেই আমাকে গাড়ির সিটের ওপর ধাক্কা দিয়ে শুয়ে দিল। তারপর আমার শার্টের বোতাম খুলতে লাগলো।
আর বলল, এইবার দেখি তুমি কি করে মুখ চেপে রাখো। আপুর মতে গতি ভালো লাগছে না আমার কাছে। যে হাত দিয়ে সরিয়ে আপুকে বাধা দিতে যাই, তখনই আপু আমার হাত ধরে গাড়ির সিটের সাথে চেপে ধরে আর বলে, কি শোনা, এবার কি করবে? আমি কেঁদে দিলাম। দিহানকে কাঁদতে দেখে আমি হতবাক হয়ে গেলাম। কি হয়েছে তোমার? কাঁদছো কেন? আমি তখন ইচ্ছে করে আপু বলি নাই, তোমাকে কি বলে ডাকবো তাই জিজ্ঞেস করার জন্য আপু ডেকেছি। তাই বলে কেঁদে দেবে? আমি মেয়েদের এজন্যই ভয় পাই, তার উপর তুমি আমার সাথে জোর করে কি সব করো। ওলে আমার বাবুটা, মেয়েদের ভয় পাও? আচ্ছা দিহান, তোমাকে আজ এক জায়গায় নিয়ে যাব, গেলেই দেখতে পারবা। বলেই ড্রাইভার চাচাকে কল দিয়ে গাড়ির কাছে আসতে বলে স্বামীর আপু। ড্রাইভার এসে গাড়ি চালিয়ে একটা বড় বাড়ির সামনে নিয়ে আসে। গাড়ি থেকে স্বামীর আপু আমাকে নামে। আমি গাড়ি থেকে নেমে দেখি একটা বড় বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। দেখে তো মনে হয় একটা রাজপ্রাসাদ। এটা কি তোমাদের বাড়ি? এইটা আমাদের বাড়ি, চলো বাড়ির ভেতরে। আমি স্বামীর আপুর সাথে বাড়ির ভিতরে যেতে লাগলাম। আপনারা আবার বলে দিয়েন না যে আমি স্বামীরাকে আপু বলেছি। স্বামীরা জানতে পারলে আমাকে এখানেই কিস করবে। স্বামীর আপুর বাসার সামনে অনেকগুলো সিকিউরিটি গার্ড দাঁড়িয়ে আছে। বড় লোকের কারবার, এই আর কি। আমি দিহানকে নিয়ে বাসার ভেতরে নিয়ে আসি। এসে দেখি আব্বু আম্মু একসাথে বসে গল্প করছে। আমি কি আব্বুকে জড়িয়ে ধরি। আমার মামুনি কেমন আছে? আমি অনেক ভালো আছি আব্বু। এত খুশির কারণ কি আমায় বলা যায়? তখনই পাশের দিকে তাকিয়ে দেখি তারা আমি দাঁড়িয়ে আছি আর তাদের দিকে ফেল ফেল করে তাকিয়ে আছি। আব্বু আম্মু পরিচয় করিয়ে দেয়, ও হলো দিহান। আম্মু, তোমাকে যার কথা বলেছিলাম। বাহ, আমার মেয়ের পছন্দ আছে বলতে হবে। স্বামীর আপু মুচকি আসলো। তখনই, কিসের কথা বলছো তোমরা মা মেয়ে? আমি আমার স্বামীর কানে কানে বললাম, আমার মেয়ে এই ছেলেটাকে পছন্দ করে। তখন আমি ছেলেটা দিকে ভালো করে তাকালাম। দেখতে শুনতে তো ভালোই। আচ্ছা দিহান, তোমাকে পরিচয় করে দিই, ইনারা হলেন আমার বাবা মা। আসসালামু আলাইকুম। কেমন আছেন আঙ্কেল আন্টি? স্বামীরার বাবা মা উত্তরে জানাই, আলহামদুলিল্লাহ ভালো বাবা, তুমি কেমন আছো? আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি। আচ্ছা বাবা, তোমার বাবা মা কি করেন? বাবা মার কথা শুনে চুপ হয়ে গেলাম। তখনই, আসলে আম্মু, ওর কেউ নেই এই দুনিয়ায়। ও একটা অনাথ আশ্রমে বড় হয়ে 15 বছর হতে ওইখানের সময় শেষ হয়ে আসে, তাই ওইখান থেকে চলে আসে। একটা চাচা ওকে আশ্রয় দেয় এবং এখনও ওইখানে থাকে আর আমাদের ভার্সিটিতে পড়ে। সরি বাবা, তোমাকে অজান্তেই কষ্ট দিলাম। ছি ছি আন্টি, এসব কি বলছেন আপনি? আমি কোনো কষ্ট পাইনি। আর আপনি আমার মায়ের মতন, আপনি কেন সরি বলতে যাবেন? আচ্ছা ঠিক আছে, তুমি স্বামীরার সাথে ওর রুমে যাও, আমি তোমাদের জন্য নাস্তা নিয়ে আসি। স্বামীরা দিহানকে নিয়ে যা তোর রুমে। আচ্ছা আম্মু। স্বামীর আপু আমাকে নিয়ে ওনার রুমে চলে আসে। ওই দিকে। বলতে হবে আমার মেয়ের পছন্দ আছে। ঠিক বলেছে তুমি। আমি কিচেনে যাই। তোমার কি চা লাগবে? এক কাপ হলেও মন্দ হয় না। এইদিকে স্বামীর আপু আমাকে বলল ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসতে। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হওয়ার জন্য ট্যাব ছাড়তে গিয়ে ঝর্ণা ছেড়ে দিই, যার ফলস্বরূপ আমি ভিজে যাই। কিছু সময় পর ফ্রেশ হয়ে বের হই। স্বামীর আপু তাকে দেখে আমার গায়ের শার্টটা বেশ খানিকটা ভিজে গেছে, তাই সে, এ কি, তোমার শার্ট ভিজলো কেমন করে? ভুল করে ঝর্ণার টেপ ছেড়ে দিয়েছিলাম। তোমার শার্ট তো অনেকখানি ভিজে গেছে। ও শুকিয়ে যাবে। ভিজা কাপড়ে থাকলে তোমার ঠান্ডা লেগে যাবে। শার্টটা খুলে ফেলো। না, আমার কিছু হবে না। খুলতে বলছি, খোলো। আসলে খুলে কি পরবো? তাও তো ঠিক, কি করা যায়? ও পাইছি, শার্টের নিচে গেঞ্জি আছে। আছে। তাহলে আর কি, গেঞ্জি তো আছেই গায়ে। আপু খুলতে হবে, না খুললে হয় না। কি আবার আপু? ও সরি, ভুলে বলে ফেলেছি। এখন কিছু বলবো না, তাড়াতাড়ি শার্ট খোল, না হলে। না, আমি খুলছি বলেই আমার গায়ের শার্টটা খুলে ফেলি। তখনই স্বামীর আপু আমার হাত থেকে শার্টটা নিয়ে ফ্যানের নিচে শুকাতে দিচ্ছেন। আমি দিহানের শার্ট শুকাতে দিয়ে ওর দিকে তাকালাম।
দেখি দিহান খাটের এক পাশে গুটিসুটি মেরে বসে আছে। বুঝতে পারলাম ও লজ্জা পাচ্ছে, তাই একটু মজা করতে ধীরে ধীরে ওর কাছে এগোতে লাগলাম। আরে আপনি আমার দিকে এভাবে এগিয়ে আসছেন কেন? স্বামীর আপু আমার দিকে তাকিয়ে একটা দুষ্টুমি হাসি দিল। আমি বুঝতে পারলাম এখন স্বামীর আপু আমার সাথে কি করবে। তাই আমি বসা থেকে উঠে যে অন্য পাশে সরে আসবো, তখনই স্বামীর আপু আমাকে টেনে খাটের উপর ফেলে দিয়ে সে আমার উপর উঠে বসে। আপু আমাকে ছেড়ে দিন, কি করছেন? আমি দিহানের কানে কানে বললাম, তোর মুখ থেকে আপু ডাকছে আর না শুনতে হয় সে ব্যবস্থা করছি। এই বলে আমার ঠোঁটের উপর ঝাঁপিয়ে পড়ে আমি ছোটার জন্য ছটফট করতে থাকি। তখনই স্বামীর আপু আমার ঠোঁট কামড়ে দিয়ে ধরে। আমি ব্যথায় কুকড়ে উঠি, কিন্তু স্বামীর আপু আমাকে ছাড়লো না। বেশ কিছুক্ষণ পর স্বামীর আপু আমাকে ছেড়ে দেয়। ব্যথার কারণে ঠোঁটে হাত বুলাচ্ছি, তখন স্বামীর আপুর নজর যায় আমার গলায় থাকা তিলের দিকে। স্বামীর আপু নিজেকে কন্ট্রোল করতে না পেরে আমার তিলে একটা কামড় দেয়। জোরে চিৎকার দিতে গেলেই স্বামীর আপু আমার ঠোঁট জোড়া বন্ধ করে দেয় নিজের ঠোঁট দিয়ে। 10 মিনিট পর আমার ঠোঁটের স্বাদ নিয়ে ছেড়ে দেয় স্বামীর আপু। আমি চোখ বন্ধ করে শুয়ে আছি, আর স্বামীর আপু উঠে পড়ে আমার উপর থেকে। আমি বাড়ি যাব। আম্মু তোমার জন্য নাস্তা নিয়ে আসছে, এখন যেতে পারবে না। আমি চুপ করে বসে আছি, জানি নাস্তা না করে যেতে দিবে না, তাই আর কথা বাড়ালাম না। কিছু সময় পর আন্টি নাস্তা নিয়ে আসলেন। এ কি দিহানের এই অবস্থা কেন? আর বলে না আম্মু, ফ্রেশ হতে গিয়ে ভুল করে ঝর্ণার টেপ ছেড়ে দিয়েছে, তাতেই শার্ট ভিজে গেছে, তাই আমি ফ্যানের নিচে শুকাতে দিচ্ছি। ভালো করেছিস। আচ্ছা বাবা, তুমি এখন নাস্তা করো, আমি আসি। এই বলে আন্টি নাস্তা রেখে চলে গেল। আমি চুপচাপ বসে নাস্তা করে নিলাম। আমি এখন বাসায় চলে যাব। আর কিছু সময় থাকো না? না, বাসায় কাজ আছে আমার। আচ্ছা ঠিক আছে, চলো তোমাকে বাসায় দিয়ে আসি। আমি স্বামীরার আব্বু আম্মুর থেকে বিদায় নিয়ে স্বামীরার সাথে বাইরে এসে গাড়িতে উঠে বসি। আজ স্বামীরার ড্রাইভার নেই, স্বামীর আপু গাড়ি চালাচ্ছে আর আমি পাশের সিটে বসে আছি। আচ্ছা দিহান, আমি না একজনকে খুব ভালোবাসি, এখনো তাকে বলতে পারি নাই। এখন আমি কি করব? যাকে ভালোবাসেন তাকে আপনার মনের কথা বলে দেন, তা না হলে কেউ এসে আপনার ভালোবাসার মানুষকে নিয়ে যাবে, তখন আপনি কিছুই করতে পারবেন না। না, আমি তা কখনো হতে দিব না। এই বলে স্বামীর আপু গাড়ি জোরে ব্রেক করে। স্বামীর আপু গাড়ি থেকে নেমে আমাকে নামতে বলে। আমি নেমে যাই। স্বামীর আপু আমাকে গাড়ির কাছে থাকতে বলে কোথায় যেন চলে যাই। আমি গাড়ির কাছে দাঁড়িয়ে আছি প্রায় 10 মিনিট হলো। স্বামীরার এখনো আসার নামই নাই। আমি স্বামীরাকে মনে মনে বকছি। কিছু সময় পর স্বামীরা এসে আমার সামনে দাঁড়ায় এবং হাঁটু গেড়ে বসে পিছন থেকে একগুচ্ছ গোলাপ সামনে ধরে আর বলতে লাগলো, জানো দিহান, আমি যেদিন তোমাকে ভার্সিটিতে প্রথম দেখি সেই দিন তোমার প্রেমে পড়ে যাই। ওই দিন বাসায় এসে তোমার কথা অনেক ভেবেছি। তুমি আমার থেকে ছোট, মনকে কত বুঝেছি, কিন্তু এই বেহায়া মনটা কি বলে জানো? মনটা বলে প্রেম ভালোবাসা বয়স মানে না। প্রেম হয় দুটি মনের সাথে, বয়স দিয়ে কি হবে? অনেক ভেবে সিদ্ধান্ত নিয়েছি যে এই জীবনে তোমাকে আমার জীবন সঙ্গী বানাবো। আই লাভ ইউ দিহান, আই লাভ ইউ সো মাচ। ডু ইউ লাভ মি? দেখেন, আপনি আমাকে নিয়ে কিসব ভেবে বসে আছেন তা আমি জানি না, তবে আমি আপনাকে ভালোবাসতে পারবো না। কেন ভালোবাসতে পারবে না? একে তো আপনি আমার সিনিয়র, তারপর আপনাদের স্ট্যাটাস কই আর আমাদের কই, সমাজ কখনো মানবে না। সিনিয়র হয়েছে তো কি হয়েছে? এই সমাজে সিনিয়র জুনিয়র ভালোবাসা বিয়ে এখন কমন ব্যাপার। তা মানলাম, তবে আপনার সাথে আমার মতো গরিব এতিম ছেলে চাই না। আমি তোমার সাথে থাকতে পারলে তোমার মেনে নিতে কি সমস্যা? এখন এটা আপনার আবেগ, যখন আমাকে নিয়ে লোকে আপনাকে কথা শোনাবে তখন আপনি আমাকে ছুঁড়ে ফেলে দিবেন। দেখ, আমি তো সিনিয়র, তাই কোনটা আবেগ আর কোনটা ভালোবাসা তা আমি ভালো করে বুঝি। তুই আমাকে ভালোবাস আর না বাস, তোকে তো আমি বিয়েই করব, আর সারা জীবনের জন্য আমার কাছে রেখে দিব। কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে নি বলে গাড়ি নিয়ে ওখান থেকে চলে আসলাম রাগ দেখিয়ে। আমি ওখানে কিছু সময় দাঁড়িয়ে ওনার কথাগুলো ভাবলাম, তারপর ওখান থেকে চলে আসলাম বাসায়।
এসে চাচার সাথে দেখা, দেখি চাচা বাসায় বসে আছে। কি চাচা, আজকে এত তাড়াতাড়ি চলে আসলেন? বাবা, আজ আমার শরীরটা একটু খারাপ লাগছে। কি হয়েছে চাচা তোমার? চলো এখনই ডাক্তারের কাছে। ঠিক আছি বাবা, আমি তোমার এত উত্তেজিত হতে হবে না, একটু রেস্ট নিলে ঠিক হয়ে যাব। আচ্ছা চাচা, তাহলে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিন, বিকেলে আমি দোকান খুলবো। আর তোমার আজকে আর দোকানে যাওয়া লাগবে না। আচ্ছা ঠিক আছে বাবা। তারপর চাচা আর আমি খাওয়া দাওয়া শেষ করি। চাচা তার রুমে চলে যায় রেস্ট করার জন্য। আমি চলে আসি আমার রুমে, এসে বিছানায় শুয়ে পড়ি। ওইদিকে স্বামীর আপু তার বাসায় এসে ফ্রেশ হয়ে এসে তার মা বাবার সাথে খাবার টেবিলে বসে খাবার খাচ্ছে আর আমার বিষয়ে কথা বলছে। স্বামীর আপু আমার সাথে একটু আগের ঘটনা তার মা বাবাকে বলে এবং বলে সে কিছুদিনের মধ্যেই আমাকে বিয়ে করবে। লজ্জা করে না আমাদের সামনে এসব বলতে? কেন লজ্জা করবে? তুমি আমার লক্ষ্মী আপু আম্মু, তোমাদের কাছে না বলে কার কাছে বলবো? ঠিক আছে, তোর আব্বু রাজি দিহানকে তার জামাই বানাতে, কোনো আপত্তি নেই। আমি খুশিতে আপুকে জড়িয়ে ধরি আর খাবো না বলে উপরে আমার রুমে চলে আসি। পাগলি মেয়ে আমার। রুমে এসে বিছানায় শুয়ে শুয়ে বিয়ের কথা ভাবছি আর লাচিয়ে বালিশে মুখ লুকাচ্ছি। এইভাবে যে কখন ঘুমিয়ে পড়েছি মনে নেই। বিকেলে ঘুম থেকে উঠে আমি দোকানে চলে আসি। রাত 8টা পর্যন্ত দোকানে বেচা কিনা করে বাসায় চলে আসি। কি বাবা, বেচা কেনা কেমন হলো? জি চাচা, ভালোই হয়েছে। যাও ফ্রেশ হয়ে আসো, খাবার খেয়ে শুয়ে পড়ো, কাল তোমার ভার্সিটি আছে। ঠিক আছে চাচা, ফ্রেশ হয়ে এসে খাবার খেয়ে শুয়ে পড়ি। পরের দিন সকালে ঘুম থেকে উঠে আমি প্রতিদিনকার মতো আজও ভার্সিটিতে চলে আসি। এসে দেখি স্বামীরা বসে আছে গাড়ির উপর। আমি হেঁটে ক্লাসে চলে আসি, কিন্তু অবাক করা বিষয় হলো স্বামীরা আমাকে আর ডাক দেয়নি। আমি মনে মনে সেই খুশি হই। তাহলে আপদটা ঘাট থেকে নামলো ক্লাসে এসে দেখা বন্ধুদের সাথে। কি রে হারামি, তোকে তো কলেজেই দেখা যায় না। আরে কি করে দেখবি, আমাদের রোমিও তো সিনিয়র আপুর সাথে লাইন মারে। আরে এসব কিছুই না, আমি স্বামীর আপুকে আমার বোনের নজরে দেখি। কিন্তু সামিয়া আপু তোকে তার বরের নজরে দেখে, কেন সম্ভব না? কারণ তার সাথে আমার যায় না। তাদের স্ট্যাটাস আর আমার স্ট্যাটাস আকাশ পাতাল ব্যবধান। ভাই, টাকা পয়সা দেখে প্রেম ভালোবাসা হয় না। ভাই এসব বিষয় বাদ দে, এসব বিষয় নিয়ে কথা বলতে আর ভালো লাগছে না। আচ্ছা ঠিক আছে, এখন স্যার আসবে, ছুটির পর সবাই মিলে ঘুরতে যাব। ঠিক আছে। একটু পরে ক্লাসে স্যার আসে। এক একে সব ক্লাস শেষ হলো, সবাই মিলে বের হই। তখনই আমার চোখ যায় একটা ভিড়ের মধ্যে। ওইখানে ছাত্রছাত্রী গোল হয়ে দাঁড়িয়ে আছে। আমরা ভিড়ের কাছে গিয়ে দেখি 4টা ছেলেকে বেদম মারধর করছে স্বামীর আপুর কিছু গার্ডরা। আর স্বামীর আপু গাড়ির উপর বসে বসে তা দেখছে। রিয়া কিছু ছাত্রছাত্রীদের থেকে জানতে পারলো এই ছেলেগুলো প্রতিদিন সকালে কলেজে আসা মেয়েদেরকে ইপ্রিজিং করে, তাই আজ স্বামীর আপু ওদেরকে এভাবে মারছে। তারপর আমরা ওইখান থেকে চলে আসি একটা পার্কে। আমরা সবাই গিয়ে বসে একটা গাছের নিচে সবাই মিলে গল্প করতে লাগলাম। তখনই একটা মেয়ে আমাকে ডাক দিল। সবাই ওই মেয়েটার দিকে ঘুরে তাকিয়ে দেখি কিছু মেয়ে একটা গাছের নিচে দাঁড়িয়ে আছে আর ওইখানের একটা মেয়ে আমাকে ডাকছে। আমি এবার আমার বন্ধুদের দিকে তাকালাম। ওই যে মেয়েটি তোকে ডাকছে না, ও হলো এখানকার এমপির একমাত্র মেয়ে। আমি কি যাবো ওদের কাছে? যা, কোনো চিন্তা করার কিছু নেই। আমি ইমনদের কাছ থেকে উঠে ওই মেয়েগুলোর কাছে চলে আসি। জি আপু, আমাকে ডেকেছেন? আমার এমন ভয়ত চেহারা দেখে ওখানে থাকা সব কয়টা মেয়ে আমার দিকে এক নজরে তাকিয়ে আছে। কি লুচু মায়াগুলো, জীবনে মনে হয় কখনো ছেলে দেখিনি। আমি একটু কাশি দিলাম, তখনই মায়াগুলোর হোঁশ ফিরল। তখন এমপির মেয়ে আমাকে বলল, নাম কি তোমার? জি দিহান। তখন মেয়েটি বলল, আমার নাম সানজিদা, আমার বাবা এই এলাকার এমপি। জি। আচ্ছা, তোমার পরিচয় দাও। আমি পাশের এলাকায় থাকি। আমি আমার এক চাচার সাথে থাকি এবং পাশের ভার্সিটিতে অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি। ও আচ্ছা, এখন আমি আসি, তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে। আমি হাবড়ার মতো দাঁড়িয়ে আছি। সঞ্জিতা নামের মেয়েটি তার বান্ধবীদের নিয়ে চলে যায় আর আমি বন্ধুদের কাছে চলে আসি। কিরে, সানজিদা আপু তোকে কি বললো? আর এইভাবে তোর দিকে সব কয়টা তাকিয়েছিল কেন? আমি ওদেরকে সব কথা খুলে বলি।
রাখ তোর কালা। সামিয়া আপু যদি জানতে পারে দিহান ওই সানজিদার সাথে কথা বলছে, তাহলে তো দিহান শেষ। আরে না, সামিরা আপু জানবে না। এখন চল বাসা যাই, তারপর সবাই যে যার বাসায় চলে আসি। ওইদিকে স্বামীরাপুর কাছ থেকে একটা কল আসে। ম্যাম, আপনি যে ছেলেটার উপর নজর রাখতে বলেছিলেন না, আজ ওই ছেলেটাকে এমপির মেয়ের সাথে কথা বলতে দেখেছি। কি? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, তুমি ওর ওপর সব সময় নজর রাখবে আর সব রকম বিপদ থেকে রক্ষা করবে। যদি ওর কিছু হয় তাহলে তোমাকে পস্তাতে হবে। জি ম্যাম। কলটা কেটে দিল। কি মিস্টার বর, আজ একটু ছাড় দিতে না দিতেই অন্য মেয়ের সাথে কথা বলা হচ্ছে? কালকে তোমার ক্লাস নিব। পরের দিন আমি রোজকার মতো ঘুম থেকে উঠে সকালে নাস্তা করে ভার্সিটির জন্য বের হই। বাসা থেকে বের হয়ে একটা রিক্সা নিয়ে ভার্সিটিতে চলে আসি। ক্যাম্পাসের ভিতরে ঢুকতেই পিছন থেকে কে যেন আমার হাত ধরে এক সাইডে নিয়ে আসে। আমি তাকিয়ে দেখি কালকে পার্কে দেখা সেই মেয়েটি, মানে সানজিদা। আরে আপনি এখানে? সারপ্রাইজ! তা কেমন আছেন? এতক্ষণ ভালো ছিলাম না, এখন ভালো আছি। তা তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। হঠাৎ করে আমাদের ভার্সিটিতে? আমি এই কলেজে ট্রান্সফার হয়ে এসেছি। ও আচ্ছা। চলো কোথাও বসে কথা বলি। না আপু, এখন আমাকে ক্লাসে যেতে হবে, পরে কথা হবে। ক্লাসের তো এখনো অনেক সময় বাকি। আজ আমাকে একটা জরুরি নোট নিতে হবে। আচ্ছা ঠিক আছে, তাও এখন তাহলে ছুটির পর দেখা হবে। আচ্ছা ঠিক আছে বলে ওখান থেকে দ্রুত চলে আসলাম, যেন স্বামীর আপু না দেখে। যদি দেখে আমি কোনো মেয়ের সাথে কথা বলছি তাহলে আমার খবর করে ছেড়ে দিবে। আমি সানজিদার কাছ থেকে বন্ধুদের কাছে চলে আসি। কিছু সময় পর স্বামীর আপু ভার্সিটিতে আসে। সে এসেই তার বান্ধবীদের কাছে চলে যায়। কি রে, আজকে তোর ভার্সিটিতে আসতে লেট হলো কেন? আর বলিস না, ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে। জানিস আমাদের ভার্সিটিতে না এখানকার এমপির মেয়ে ভর্তি হয়েছে আমাদের সাথে। তাতে আমাদের কি? ভর্তি হয়েছে ভালো কথা। তোর ওইসব কাহিনী খুলে বল। আমি ওর এক বান্ধবীর কাছ থেকে খবর পেলাম, ও নাকি একটা উদ্দেশ্য নিয়ে এখানে এসেছে। কি উদ্দেশ্য? দিহান। আমি আগেই সন্দেহ করেছিলাম। তুই জানিস এই মাফিয়া গালের কাছে সব কিছুরই আপডেট থাকে, আর সেখানে তার কলিজার আপডেট থাকবে না? এটা কেমন করে হয়? তা এখন কি করবি? এখন ওকে বোঝাবো, না বুঝলে ভুলেই মুখ বাঁকিয়ে একটি মুচকি হাসি দিলাম। বুঝতে পারছি, চল এখন ক্লাসে যাই, স্যার আসার সময় হয়েছে। বলেই ওখান থেকে সবাই ক্লাসে চলে আসে। ক্লাসে এসে দেখা সানজিদার সাথে স্বামীরা আপু কিছু সময় ওর দিকে তাকিয়ে দেখে নিজের সিটে বসে। স্যার ক্লাসে আসে। স্যার এসে সানজিদাকে সবার সাথে পরিচয় করিয়ে দেয়। আমি ক্লাস শেষ করে বাইরে চলে আসি। চারদিকে তাকিয়ে দেখি কোথাও স্বামীরা আপু আছে নাকি। না, কোথাও নেই। তখন পাশ থেকে, কাকে খুঁজছিস? না, দেখছি স্বামীরা আপু আশেপাশে আছে নাকি। ও, আপুদের আরো 1 ঘন্টা পর ছুটি হবে। চল বাসায় চলে যাই। আচ্ছা চল। আমি ওরিয়া যে যার বাসায় চলে আসি। ভার্সিটিতে স্বামীর আপুদের ছুটি হলে স্বামীর আপু সানজিদাকে কথা বলার জন্য মাঠের এক পাশে ডাকে। সানজিদাও ওখানে যাই। হাই, আমি সামিরা। হ্যালো, আমি সানজিদা। তুমি কি কিছু বলবে আমাকে? হ্যাঁ বলবো। হ্যাঁ বলো। তুমি কি দিহানকে চেনো? কোন দিহানের কথা বলছো? আমি আমার মোবাইল থেকে দিহানের একটা সুন্দর ফটো বের করে দেখলাম। হ্যাঁ, ওকে আমি চিনি। এট লাস্ট পছন্দ করি। তুমি ওকে চিনো কিভাবে? আমার জানা মতে ওর একটা চাচা ছাড়া আর কেউ নেই। সামিরা, আমি ওর গার্লফ্রেন্ড। কি? না, এটা হতে পারে না। তুমি মিথ্যা বলছো আমাকে। হ্যাঁ, এটাই সত্য। দাঁড়াও, আমি একটা ভিডিও দেখাচ্ছি। বলেই একটা ভিডিও প্লে করলাম যেখানে আমি দিহানের ওপর শুয়ে আছি আর ওকে কিস করছি। এটা দেখে মেয়েটা ওখান থেকে এক প্রকার দৌড়ে চলে গেছে। মনে হয় ভিডিওতে কাজ হয়েছে। এদিকে সানজিদা বাসায় এসে রুমের দরজা বন্ধ করে কাঁদছে। এমপি সাহেব বাসায় এসে জানতে পারলেন তার মেয়ে ঘরের দরজা বন্ধ করে কাঁদছে, আর তার মা এত সময় ডাকাডাকি করেও দরজা খুলতে পারেন নাই।
তাই এমপি সাহেব তার মেয়ের দরজার সামনে দাঁড়িয়ে মেয়ের উদ্দেশ্যে দরজা খুলতে অনুরোধ করলেন। বেশ কিছু সময় অনুরোধ করার পর সঞ্জিতার দরজা খুলে সঞ্জিতার বাবা মেয়ের কাছ থেকে জানতে চাইলেন যে সে কেন কাঁদছে। সঞ্জিতা তার বাবাকে সব ঘটনা খুলে বলেন। সঞ্জিতার বাবা সঞ্জিতাকে খুব ভালোবাসে। সে তার কাছে যা চেয়েছে তার বাবা তাকে তাই এনে দিয়েছে। বাবা, আমি দিহানকে খুব ভালোবেসে ফেলেছি। ওকে আমার চাই। ওকে না পেলে আমি মরে যাব। পাগলি মেয়ে, আমার নিজের মুখে কেউ নিজের মরার কথা বলে? তুমি আমার কাছে যা কিছু চেয়েছো আমি কি তা অসম্পূর্ণ রেখেছি? এটাও রাখবো না। তুমি ওই ছেলের ঠিকানা দাও, আমি ওই ছেলের পরিবারের সাথে কথা বলবো। আচ্ছা ঠিক আছে, এই নাও ঠিকানা। সব ঠিক করে দিব আমি। এখন লক্ষ্মী মেয়ের মতো খাবার খেতে আসো। সঞ্জিতা তার বাবার কথা শুনে খাবার খেয়ে নেয়। পরের দিন আমি ভার্সিটিতে এসে দেখি সঞ্জিতা ভার্সিটির গেটের সামনে দাঁড়িয়ে আছে। আমি যেই গেট দিয়ে ভিতরে ঢুকবো তখনই সঞ্জিতার ডাক। শুনো দিহান। জি আপু বলেন। এইদিকে আসো, তোমার সাথে কিছু কথা আছে। ঠিক আছে চলেন। দিহানকে নিয়ে মাঠের একপাশে নিয়ে আসলাম। বলেন আপু। আচ্ছা দিহান, তোমার আর সামিরা রিলেশন কত দিনের? কি বলেন এসব? সামির আপু আমার সিনিয়র, আমি ওনাকে আপন নজরে দেখি। আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। তাহলে তুমি আর সামিরা একে অপরকে কিস করছো ওইটা? আপনি কি করে জানেন? আমাকে সামিরা ভিডিও দেখিয়েছে। ছি, আপু আমার সাথে এমনটা করতে পারলো? কি বলেছে সামিরা? আমি সব ঘটনা খুলে বললাম। তুমি সত্যি বলছো? তুমি সামিরাকে ভালোবাসো না? বাসি, কিন্তু বোনের নজরে। আমি খুশিতে দিহানকে জড়িয়ে ধরি আর তার গালে একটা কিস করে দৌড়ে গাড়ির কাছে চলে আসি। এখন আমাকে বাসায় যেতে হবে, আব্বুকে সব ঘটনা খুলে বলতে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি সঞ্জিতা আপু এটা কি করলো। হঠাৎ আমার গাল ব্যথা হতে লাগলো। তাকিয়ে দেখি সামিরা আপু রাগে গজগজ করছে আর কি যেন বলছে, কিন্তু আমি কিছু শুনতে পারছি না। নিজের গালে নিজে আলতো করে 2টা চড় দিলাম। হ্যাঁ, এখন শুনতে পারছি। তাকে দেখি সামিরা আপু আমার দিকে কেমন করে তাকিয়ে আছে। কি হলো, এমন করিস কেন? আপনি আমাকে এমন ভাবে চড় দিয়েছেন যে আমি কানে কিছু শুনতে পাইনি। সঞ্জিতা তোকে জড়িয়ে ধরে চুমু খেলো, তুই কিছু বললি না কেন? এইবার বুঝতে পারছি কেন চড় মেরেছে। আমি বলার আগেই উনি দৌড়ে চলে গেলেন। ওর সাথে কি কথা হয়েছে সত্যি করে বলো। আমি ভয়ে ভয়ে সব বলে দিলাম। দিলি তো আমার পরিকল্পনায় জল ঢেলে। আমি ভয়ে চুপ হয়ে গেলাম। কিসের পরিকল্পনার কথা বলছে কে জানে। যা এখন ক্লাসে যা। ক্লাসে এসে পড়লাম, গিয়ে পিছনের একটা সিটে বসে পড়লাম। আজ আমার বন্ধুরা আসে নাই, তাই চুপচাপ বসে আছি। সামিরা আপু ক্লাসে এসে বসে পড়ে। অন্যদিকে সঞ্জিতা বাসায় এসে আজকে সকল ঘটনা খুলে বলে আর বলে আজই আমার বাসায় তাদের বিয়ের কথা বলতে। সঞ্জিতার বাবা এখনই কথা বলবে বলে আমার চাচাকে ডেকে পাঠায়। চাচা আসলেই এমপি সাহেব তার মেয়ের সাথে আমার বিয়ের কথা তোলেন। চাচা প্রথমে না করলেও পরে এমপির জোরাজোরিতে রাজি হয়ে যায় ও কালকে ঘরোয়াভাবে বিয়ে পড়ার দিন তারিখ ঠিক করে আসে। বিকেলে আমি বাড়িতে আসলে চাচার মুখ থেকে আমার বিয়ের কথা শুনে হতবাক হয়ে যায়। আমাকে চাচা অনেকভাবে বোঝাতে চেয়েছে বিয়ে করার জন্য, কিন্তু চাচা বললেন যে কথা দিয়ে এসেছে, এখন আমার উপর তার কথা রাখা না রাখার সিদ্ধান্ত দিয়েছে। আমি আর কি করব? এই মানুষটা আমাকে থাকার জায়গা না দিলে আজ আমি বেঁচে থাকতাম কিনা তাও আমার জানা নেই। তাই চাচার কথা ভেবে রাজি হয়ে যায়। রাতে স্বামীর আপু আমাকে কল দিচ্ছে সরি বলার জন্য। আজকে সে তার কলিজার গায়ে হাত তুলেছে। সে অনুতপ্ত, কিন্তু আমি কল তুলছি না। আমি আজ ফোন সাইলেন্ট করে তাড়াতাড়ি শুয়ে পড়ি। বেশ কয়েকটা বার কল দেওয়ার পর যখন কল রিসিভ করলাম না, তখন মনে হয় আমার কলিজাটা রাগ করেছে, কালও রাগ ভাঙাতে হবে বলে শুয়ে পড়লাম। সেই কখন থেকে শয়তানটার জন্য অপেক্ষা করছি, এখনো কেন আসছে না? আজ আসুক, একবার পাক্কা গুনে গুনে 5টা কিস করব। না না, 5টা কম হয়ে যায়, 10টা করব।
স্বামীর আপু গেটের কাছে দাঁড়িয়ে নিজেই বকবক করছে। প্রায় 1 ঘন্টা হয়ে গেছে সে ভার্সিটির গেটের সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু আমার আসার কোনো নামই নেই। তাই সে তার বান্ধবীদের কাছে এসে বসে পড়ে। কিরে, তো হিরো আসছে? না রে, শয়তানটা এখনো আসে নাই। এসে পড়বে, আর একটু ওয়েট কর। দেখ সামিরা, এইটা সঞ্জিতা না? আমাদের দিকে আসছে। ও আমাদের কাছে আসছে কেন? তা তো জানি না, তবে দেখে মনে হচ্ছে খুব খুশি। কাহিনী কি? আসতে দে আগে, তার দেখি কাহিনী কি। সানজিদা সামিরার কাছে চলে আসে। কেমন আছো মিস সামিরা? আমি ভালো আছি। তো তোমার আমার কাছে কেন এসছিস সেটা বল। কুল কুল, এত রাগ কেন তোমার? তোমার জন্য একটা গুড নিউজ আছে আর একটা ব্যাড নিউজ আছে। কোনটা আগে শুনবে, গুড নাকি ব্যাড? আচ্ছা, তোমাকে ভালোটাই শোনাই। এত গড়িমসি না করে তাড়াতাড়ি বলে চলে যায় এখান থেকে। আচ্ছা ঠিক আছে, আর আমার কাছেও তেমন সময় নেই। ভালোটা হচ্ছে যে আজ বিকেলে আমার বিয়ে বলে একটা কার্ড তার হাতের দিকে বাড়িয়ে দিলাম। সামিরা খুশি হয়ে কার্ডটি নিল। তখন আমি, এত খুশি হইও না, খারাপ খবরটাও শোনো। কার সাথে বিয়ে হচ্ছে তা শুনবে না? কার সাথে? দিহান। কি? ঠিক শুনছো। তোর এত বড় সাহস, তুই আমার দিহানের উপর চোখ দেস? বলেই দুগালে দুটো থাপ্পড় বসিয়ে দিলাম। আজ আমি এই থাপ্পড়ের জবাবটা দিব না। আর হ্যাঁ, দিহানের উপর শুধু চোখ না, অন্য কিছুও করব। পারলে তুই কিছু করিস। তোকে তো আমি মেরেই ফেলবো। বলে যেই কোমর থেকে পিস্তল বের করতে যাব, তখন রিয়া এসে থামিয়ে বলে, পাগল হয়ে গেছিস? এটা ভার্সিটি, এখানে হাজার হাজার স্টুডেন্ট তোদের দিকে তাকিয়ে আছে। যা করার ঠান্ডা মাথায় করতে হবে। আমি রিয়ার কথায় থেমে গেলাম। আর রিয়া ঠিক বলেছে, এখন মাথা গরম করা যাবে না। যাই হোক, তোমরা সবাই আমার বাড়িতে চলে এসো আজ বিকেলে, আমাদের নিজ বাড়িতে। এখন যাই, আমার হবু বরটাকে নিয়ে একটু শপিং এ যেতে হবে। বলেই ওখান থেকে চলে আসি। আমি মাথায় হাত দিয়ে ধপাস করে বসে পড়ি। আরে তুই না মাফিয়া, তুই ভেঙে পড়লে কি করে হবে? কি বলতে চাস তুই? আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, শুন কানে কানে। সুন্দর হয়েছে বুদ্ধিটা। দেখতে হবে না কে দিয়েছে? তাহলে বিকেলে যাচ্ছি আমরা আমার বয়ফ্রেন্ডের বিয়ে খেতে। মুচকি হেসে হ্যাঁ বোঝালো। এদিকে আমি আজ দেরিতে ঘুম থেকে উঠেছি। কাল সারা রাত বিয়ের টেনশনে ঘুম হয়নি। মোবাইল হাতে নিয়ে দেখি স্বামীরার 100+ মিস কল। আমার চোখ কপালে। ইস, এই মেয়েটা যদি জানতে পারে আজ আমার বিয়ে, তাহলে কি কেলেঙ্কারি বাড়াবে। আমার কি দোষ? আমি বলেছিলাম সিনিয়র কোনো মেয়েকে বিয়ে করবে না। চাচার কথা রাখতে আমাকে বিয়ে করতে হচ্ছে। তার কথা না রেখেও উপায় নেই। তিনি আমাকে সেই ছোট থেকে লালন পালন করে বড় করেছেন। আমাকে নিজের সন্তানের মতো করে ভালো আদর্শ স্নেহ দিয়ে বড় করেছেন। আমি কি করে তার কথা ফেলি? মনে মনে ভাবছিলাম এই কথা। হঠাৎ কারো ডাকে আমার ঘোর কাটলো। তাকে দেখি চাচা আমাকে ডাকছেন। বাবা দিহান। জি চাচা, বলেন। সে কখন তোকে ডাকছি, এখন তোর ঘুম ভাঙলো? চাচা, কাল রাতে ঘুমাতে দেরি হয়েছিল, তাই ঘুম ভাঙতে একটু দেরি হয়ে গেছে। ও আচ্ছা ঠিক আছে, এখন ফ্রেশ হয়ে নাস্তা করতে আসো। উবার থেকে কল এসেছিল, তোমাকে নিয়ে না শপিং এ যাবে। আচ্ছা চাচা, ঠিক আছে। আমি ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে চলে এলাম। ফ্রেশ হয়ে এসে নাস্তা করে বসে আছি। আর চাচা লোক দিয়ে বাড়ি সাজাতে ব্যস্ত। তখনই সানজিদা গাড়ি নিয়ে আমার বাসায় আসে এবং তার সাথে শপিং এ নিয়ে যাই। রিয়া, তুই ঠিক বলছিস তো? সঞ্জিতা দিহানকে নিয়ে এই শপিং মলে আসবে? একটু ওয়েট কর, আমার কাছে খবর আছে। সানজিদা আর আমি গাড়ির পিছনে বসে আছি, আর ড্রাইভার গাড়ি চালাচ্ছে। আমি অবশ্য সামনে বসতে চেয়েছি, কিন্তু সানজিদা বসতে দেয়নি। সানজিদা কিছু সময় পর পর আমার কাছে চেপে বসছে। আমি তার থেকে দূরে সরে বসছি। একসময় আমি গাড়ির ক্লাসের সাথে চেপে বসি, এতে সানজিদা আমার সিটে চলে যায়। একটু ওই পাশে গিয়ে বসুন। আচ্ছা, তুমি এমন কেন? একটা মেয়ে নিচ থেকে তোমার কাছে আসছে আর তুমি সরে বসছো। আমি এমনি। বিয়েটা হোক একবার,
তারপর তোমাকে দেখে নিব। আমি বললাম, তখন দেখা যাবে, এখন সরে বসেন। ওই তো এসে গেছে। আচ্ছা চল ভেতরে চল। ওকে। সঞ্জিতা আপু আমাকে নিয়ে শপিং মলে ঢুকে পড়ে। এক একে সব কয়টা দোকান ঘুরে তার জন্য শাড়ি আর আমার জন্য পাঞ্জাবি পছন্দ করে। সঞ্জিতা আপু আমাকে নিয়ে ট্রায়াল রুমে দিকে যায় এবং নিজে মেয়েদের রুমে আর আমাকে ছেলেদের রুমে পাঠিয়ে দেয়। আমি রুমে ঢুকে দরজা বন্ধ করে পিছনে তাকিয়ে দেখি স্বামীর আপু পিছনে দাঁড়িয়ে আছে। আমি ভয়ে বলে উঠলাম, তুমি এখানে? তা কাকে আশা করছিলে? সঞ্জিতাকে? বিশ্বাস। চুপ! তোকে আমি ভালোবাসার কথা বলছিলাম আর তুই কি বললি? আমি সিনিয়রদেরকে আপন নজরে দেখি? এখন এইসব কি? আমার কোনো দোষ নেই। তুই রাজি না হলে বিয়ে কি করে ঠিক হলো? বলেই একটা জোরে থাপ্পড় দিলাম। তারপর খেয়ে আমার আর কিছুই মনে নেই। আমি জ্ঞান হারালাম। দিহান ফ্লোরে পড়ে যেতে নিলে আমি ওকে ধরে ফেললাম। তখনই রিয়াকে ফোন করলাম। কাজ হয়েছে? কাজ শেষ। আচ্ছা আমি গার্ড পাঠাচ্ছি। তাড়াতাড়ি বলেই কল কেটে দিই। কিছু সময় পর কিছু গার্ড আসে। তাদের সাহায্যে দিহানকে মলের পেছন দিক দিয়ে নিয়ে আসি এবং তাকে গাড়িতে তুলি। রিয়া গাড়ি চালাচ্ছে। আমি দিহানকে আমার কোলের ওপর শুয়ে তাকে আমার বুকের সাথে শক্ত করে চেপে ধরি, যাতে ওকে আমার কাছ থেকে কেউ কেড়ে নিতে না পারে। আমি গাড়ি চালাচ্ছি, সামনে পেছনে দুটো গার্ডের গাড়ি। কিছু সময় পর আমার একটা জঙ্গলের ভিতরে দিয়ে একটা পুরনো 2 তলা বাড়ির সামনে এসে দাঁড়াই। স্বামীরা আপু এসে পড়েছে। স্বামীর আপু আমাকে কিছু গার্ডের সাহায্যে একটা রুমে এনে বিছানার উপর শুয়ে দেয় আর সবাইকে বাইরে চলে যেতে বলে। অন্যদিকে সঞ্জিতা ট্রায়াল রুম থেকে বের হয়ে আমাকে না পেয়ে খুঁজতে থাকে। কোথাও না পেয়ে সে তার বাবাকে কল করে সব বলে। তার বাবা তাকে চিন্তা না করতে বলে তিনি এখনই আসছে বলে কল কেটে দেয়। কিছু সময় পর এমপি সাহেবের সাথে আমার চাচাও চলে আসে। তারা শপিং মলে খুঁজে না পেয়ে মলের কন্ট্রোল রুমে এসে 1 ঘন্টার আগের সিসি ক্যামেরার ফুটেজ দেখতে বলে। তারা দেখতে পায় কিছু লোক আর একটা মেয়ে আমাকে কাঁধে করে নিয়ে যাচ্ছে, কিন্তু তাদের চেহারা দেখা যাচ্ছে না। সবাই মাস্ক পরে আছে। এটা নিশ্চয়ই ওই মেয়েটা। কোন মেয়ের কথা বলছিস? ওই দিন যার কথা বলেছিলাম তোমাকে। আচ্ছা কোনো চিন্তা করিস না মা, আমি এখনই লোক লাগাচ্ছি ওকে খোঁজার জন্য। বাবা আমি আমার দিহানকে চাই, যে কোনো মূল্যে। ওকে আমি না পেলে নিজেকে শেষ করে দিব। ঠিক আছে মা, তুমি এখন বাসায় চলে যাও, আমি দিহানকে নিয়ে আসতেছি। সঞ্জিতা এক দৌড়ে গাড়িতে এসে উঠে আর কাঁদতে কাঁদতে বাসায় চলে আসে। এমপি সাহেব লোক লাগিয়ে দেয় আমাকে খোঁজার জন্য। চাচা আমার জন্য দুশ্চিন্তা করতে করতে বাসায় চলে আসে। এদিকে স্বামীরা আমার দিকে এক নজরে তাকিয়ে আছে প্রায় 1 ঘন্টা যাবত। তখনই রিয়া আমার রুমে আসে। সামিরা সব কিছু রেডি। আচ্ছা তুই যা, আমি রেডি হয়ে আসি। রিয়া নিচে চলে যায় আর স্বামীর আপু 1 গ্লাস পানি নিয়ে এসে আমার মুখে ছিটাতে থাকে। তখন আমার জ্ঞান ফিরে। আমি কোথায়? জানু, তুমি এখন তোমার শ্বশুর বাড়িতে। আমি তখন ভালো করে তাকিয়ে দেখি একটা রুমে বিছানায় শুয়ে আছি। রুমটার দেওয়ালে স্বামীর আপুর ছবি টাঙানো। বুঝতে বাকি রইল না এটা স্বামীর আপুর রুম। এই নে, এখানে পাঞ্জাবি পায়জামা আছে, এগুলো পরে আয়। এগুলো কেন পরবো? খুব সহজ উত্তর, এখন তোমার আর আমার বিয়ে হবে। না, এটা হবে না। আজ আমার অন্য জায়গায় বিয়ে, আমি এই বিয়ে করতে পারবো না। তোকে আমি বিয়ে করতে না বলি নাই, আমি তোকে বিয়ে করব। আপু, আমি চাচার কথা ফেলতে পারবো না, তিনি কথা ওদেরকে দিয়ে এসেছে। আমি এত কথা শুনতে চাই না। তোকে কি করে এগুলো পড়াতে হয় তা আমার ভালো করেই জানা হয়ে গেছে। বলেই দুজন গার্ডকে ডাক দিলাম, একে ওগুলো পরিয়ে নিচে নিয়ে আসো। গার্ড দুজনে আমাকে জোর করে রেডি করে নিচে নিয়ে আসে, কিন্তু আমি ছোটার জন্য ছটফট করতে লাগলাম। ওকে চেয়ারের সাথে বাঁধো। এই কথাটা উপর থেকে স্বামীর আপু বলল। সবাই স্বামীরার দিকে তাকাই। শাড়ি আর হালকা মেকআপে তাকে অসম্ভব সুন্দর লাগছে। স্বামীরা নিচে এসে রিয়াকে বলল, সবকিছু ঠিকঠাক আছে না? সব কিছু ঠিকঠাক আছে। আমাকে একটা চেয়ারের সাথে বাঁধলো। কাজী সাহেব, আপনি বিয়ে পড়ান।
কাজী বিয়ের কাজ শুরু করলো। সব ফর্মালিটি শেষ করে সামিরা আপুকে কবুল বলতে বললে সামিরা আপু কবুল বলে দেয়। আমাকে কবুল বলতে বললে না বলবো না বলতে থাকি। এই হচ্ছে কাহিনী। কিছু সময় পর আমি আমাদের বাসায় এসে পড়ি। এসে কলিং বেল দিতেই আম্মু দরজা খুলে দিল। কাদের দেখছি আমি? কই গো, দেখে যাও, বাড়ি নতুন মেহমান এসেছে। আম্মু ঢং করো না তো। আম্মু এমনিতেই মাথা গরম আছে, এখন কি ভেতরে ঢুকতে দেবে? আয় ভেতরে আয়। কারা এসেছে? এ কি, আমি কি কাদের দেখছি? আমি কি সত্যি দেখছি তো? বাবা তুমিও শুরু করলে? আমি কিন্তু আমার বরকে নিয়ে চলে যাব। এই রাগ করে না মা, আমি তো একটু মজা করলাম। যাও জামাইকে নিয়ে তোর রুমে যা। আমি অবাক হলাম। আরে আন্টি আঙ্কেল কিছু বললো না কেন? তাহলে ওনারা কি সবকিছু জানতেন? আচ্ছা বাবা বলে দিহানের হাত ধরে উপরে আমার রুমে এনে দরজা বন্ধ করে দিলাম। তারপর দিহানের গাল চেপে ধরে বললাম, কি ভেবেছিস কি আমাকে রেখে অন্য মেয়েকে বিয়ে করবি? আর আমি কিছু জানবো না? আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করিস নাই কিচ্ছু বলি নাই, কারণ তোকে ভালোবেসে বোঝাবো বলে। আর তুই কি করলি? আমার থেকে লুকিয়ে ওই সানজিদাকে বিয়ে করতে রাজি হয়ে গেলি। বিশ্বাস করেন আমি ইচ্ছে করে রাজি হই নাই। আমার বিয়ে ঠিক হয়েছে আমি নিজেই জানতাম না ওই দিন কি হয়েছিল। তারপর সবকিছু খুলে বললাম সামিরা আপুকে। তা বুঝলাম, তাহলে ওই দিন রাতে আমার ফোন কেন ধরিস নাই? ওই দিন রাতে আমার মাথা ব্যথা করছিল, তাই ফোন সাইলেন্ট করে ঘুমিয়ে পড়েছিলাম। আচ্ছা বুঝলাম। এবার তো আমার মুখটা ছাড়ো, ব্যথা লাগছে। আমি ওকে ছেড়ে দিয়ে বললাম, এখন থেকে আমরা স্বামী স্ত্রী। শো, এখন আমি যা যা বলবো তুই তাই করবি। আপনি আমাকে জোর করে বিয়ে করেছেন, আপনি কোনোদিনও আমার কাছ থেকে স্বামীর অধিকার পাবেন না। সেটা পরে দেখা যাবে, অধিকার পাই কি না পাই। এখন যাও এগুলো চেঞ্জ করে আসো। আর হ্যাঁ, এখন থেকে তুমি করে বলবে। আমার তো কোনো কাপড় নেই, তাহলে কি করে চেঞ্জ করব? সব কিছু আমি নিয়ে এসেছি বলেই একটা কল দিলাম। কিছু সময় পর একটা গার্ড একটা ট্রলি ব্যাগ নিয়ে হাজির। এই ব্যাগে তোমার মাপের সব শার্ট প্যান্ট এবং গেঞ্জি আছে। আমি ব্যাগ থেকে একটা শার্ট আর একটা প্যান্ট বের করে ওয়াশরুমে চলে গেলাম। চেঞ্জ করে এসে দেখি স্বামীরা পুরো রুমে নেই, তাই আমি বিছানার উপর ধপাস করে বসে পড়ি আর ভাবতে থাকি আমার সাথে এটা কি হলো। কিছু সময় পর স্বামীর আপু মানে আমার বউ আমার রুমে আসলো। তার দিকে তাকিয়ে দেখি সে শাড়ি চেঞ্জ করে একটা গেঞ্জি আর একটা শর্ট পরে আছে, হাতে একটা প্লেটে করে খাবার নিয়ে এসেছে। বাবু তোমার জন্য খাবার নিয়ে এসেছি। আমি খাবো না। কেন খাবে না? সেই দুপুর বেলা থেকে কিচ্ছু খাও নাই, এখন রাত হয়েছে। আমার খিদে নেই। আমি তোমার কোনো কথাই শুনছি না, এখন খাবে মানে খাবে। তুমি কি আমাকে জোর করবে? হ্যাঁ জোর করব। আমি বলছি না আমি খাবো না। ঠাস করে একটা বসিয়ে দিলাম। কি ভাবছেন চড় মারলাম? আরে না, আমি কি আমার বরকে চড় মারতে পারি? আসলে তার ঠোঁট দুটো বন্ধ করে দিলাম আর কি। 5 মিনিট পর আমাকে ছেড়ে দিল। এইটা কি হলো? আমার কথা শুনে শাস্তি। এখন থেকে আমার কথা না শুনলে থাপ্পড় মারবো না, সোজা তোমার চকলেটের মতো ঠোঁটে চুমু দিব। আমি এই কথা শুনে হতবাক। এখন খাবারগুলো খেয়ে নাও, নাকি আমি খাইয়ে দিব? না, আমি নিজেরটা নিজে খেতে পারবো। আচ্ছা খাও তাহলে। আমি টেবিলের উপর থেকে প্লেট নিয়ে খেতে থাকি। আমার অনেক খিদে পেয়েছে, তাই কোনো দিকে না তাকিয়ে খাবার খেতে থাকি। আর অন্যদিকে স্বামীর আপু আমার দিকে তাকিয়ে আমার খাবার খাওয়া দেখছে। দিহান যখন খাবারের লোকমা মুখে পড়ছে তখন তার গাল দুটো ফুলে যাচ্ছে। তাকে দেখতে তখন খুব কিউট লাগছে। ইস, ভাবতেই কেমন খুশি খুশি লাগছে, এই কিউট বরটা আমার। আমি হঠাৎ খেয়াল করলাম দেখি স্বামীর আপু আমার দিকে তাকিয়ে কি যেন ভাবছে আর মুচকি মুচকি হাসছে। তাই আমি বললাম, এমন করে হাসছেন কেন? দিহানের কথায় আমার ঘোর কাটে। হ্যাঁ কি বলে জানো তুমি? আমার দিকে তাকিয়ে কি ভাবছিলেন? তা তোমার না জানলেও চলবে। তোমার খাবার খাওয়া শেষ? তুমি রেস্ট নাও, আমি প্লেটটা নিচে রেখে আসি। আমি মাথা তুলিয়ে হ্যাঁ বললাম। স্বামীর আপু নিচে চলে গেল। আমি ভাবতে লাগলাম চাচাকে কি করে চালানো যায়। না, এই বিষয়ে স্বামীর আপুর সাথে কথা বলতে হবে। আমার জন্য চাচাকে কষ্ট পেতে দেওয়া যাবে না। কিছু সময় পর স্বামীর আপু উপরে চলে আসে। আসলে আমি আপনাকে একটা কথা বলবো। হ্যাঁ বলো সোনা।
আমাকে বিয়ে করার জন্য আমার চাচাকে আপনি তুলে এনেছেন না? হ্যাঁ, তা তো আনছি। এখন তো আপনি আমাকে বিয়ে করে ফেলেছেন, তাহলে আমার চাচাকে ছেড়ে দেন। তাহার বলতে হবে না, অনেক আগেই ছেড়ে দিয়ে এসেছি। এমনিতে তুই উনি আমার চাচা শ্বশুর, তাকে কি আমি আটকে রাখতে পারি? তাহলে আমি এখন কি বাসায় চলে যাব? না সোনা, তুমি এখন কোথাও যেতে পারবে না। আর যদি কোথাও যেতে হয় আমি তোমার সাথে যাব, বুঝলে? হঠাৎ নিচে কারো চেঁচামেচির আওয়াজ পেলাম। নিচে এসে দেখি সঞ্চিতা ও তার বাবা কিছু পুলিশ নিয়ে এখানে এসেছে, সাথে দিহানের চাচাও আছে। কি ব্যাপার, অফিসে আমার সবাই কেন এসেছে? আসলে স্যার, এমপি সাহেব ও তার মেয়ে থানায় জিডি করেছে। আপনার মেয়ে এমপি সাহেবের হবু জামাইকে অপহরণ করেছে। কি সব বলছেন আপনি? আমার মেয়ে কেন অপেক্ষা করতে যাবে? উল্টে এই এমপি আমার জামাইকে তার মেয়ের সাথে জোর করে বিয়ে দিতে চাচ্ছে। না স্যার, উনি মিথ্যে কথা বলছেন। আপনাকে তো শপিং মলের ভিডিওটা দেখালাম, যেখানে দিহানকে এই মেয়ে সহ কিছু লোক তুলে এনে এসেছিল। আমার স্বামীকে আমি কোনভাবে আনবো, এটাই আমার একান্ত ব্যাপার। না অফিসার, দিহানের এখনো বিয়ে হয়নি, ও মিথ্যে বলছে। আমি মিথ্যে বলছি না। এই যে আমাদের বিয়ের কাবিননামা, যেখানে আমাদের বিয়ের কথা উল্লেখ করা আছে আরো 2 মাস আগে। আমি কাবিননামা হাতে নিয়ে দেখি সামিরা ঠিক বলেছে, এদের বিবাহ আরও 2 মাস আগে হয়ে গেছে। তাই আমি বললাম, সরি স্যার, আপনাকে অযথা ডিস্টার্ব করলাম। ওকে, ঠিক আছে, এখন আপনি আসতে পারেন। পুলিশ অফিসার তার বাহিনী নিয়ে এমপির সাথে কথা বলে চলে গেল। তখন স্বামীরা, আমি সঞ্চিতার কানের কাছে গিয়ে ফিসফিস করে বললাম, আজকেই আমি দিহানকে বিয়ে করেছি, আর কাজীকে টাকা দিয়ে 2 মাস আগে তারিখ দিয়েছি। আর হ্যাঁ, আজকে বাসরও করব। তোকে তো আমি দেখে নিব। আজ তোর দিন, তাই তুই জিতে গেলি। পরে তোর সাথে আবার দেখা হবে বলে আব্বুকে নিয়ে ওখান থেকে চলে আসলাম। সবাই চলে যাওয়ার পর যখন চাচা চলে যাবে তখন, কি বিআই মশাই, বৌমার সাথে কথা বলবেন না বলে চলে যাবেন? আমি অবাক হলাম, এত বড় মানুষ, তিনি আমাকে বিআই বলে সম্বোধন করলেন। আমি গিয়ে চাচার পা ধরে সালাম করতে নিচু হই। তখন চাচা আমাকে নিচ থেকে তুলে বলল, এ কি করছো মা? চাচা, আমাকে আপনি ক্ষমা করে দেন। আমি দিহানকে অনেক ভালোবাসি, তাই তাকে জোর করে বিয়ে করি। থাক মা, আমি কিছু মনে করিনি। শুধু একটা কথা বলি, ছেলেটা এতিম, ওকে আমরা ছেলের মতো মানুষ করেছি, ওকে কখনো কষ্ট দিও না। জি চাচা, আমি দিহানকে আমার নিজের থেকেও বেশি ভালোবাসি, ওকে আমি কখনো কষ্ট পেতে দিব না। আমি দেখেই বুঝতে পারছি তুমি ওকে অনেক ভালোবাসো, তাই তোমাকে ক্ষমা করে দিলাম। আসলে আমি বলছিলাম কি, আমার একমাত্র মেয়ে, এখন এমনি হুট করে বিয়ে হয়ে গেল, কোনো অনুষ্ঠান করতে পারলাম না। তাই ভাবছিলাম 2 দিনের পর একটা বড় করে পার্টি দেবো, আমার জামাইকে সবার সাথে পরিচয় করে দিতাম। এখন আপনি কি বলেন? আমি আর কি বলবো, যেটা ভালো হয় সেটাই করেন। তাহলে এই 2 দিন আমার জামাই আর মেয়ে আমার বাসায় রাখতে চাই, যদি আপনি অনুমতি দিতেন। ছি বিআই মশাই, এইভাবে বলে আমাকে লজ্জা দিবেন না। ওদেরকে আপনার যতদিন রাখতে মন চাই ততদিন রাখেন, আমার কোনো আপত্তি নেই। তাহলে তো হয়েই গেল। তাহলে আমি এখন আসি। মিষ্টি মুখ না করে চলে যাবেন? এই তো আপনার জন্য মিষ্টি নিয়ে এসেছি। না ভাবি সাহেবা, এখন না, পরে এক সময় খাবো। আরে বিয়ান, একটু তো অন্তত খেয়ে যান। আচ্ছা, এত করে যখন বলছেন তাহলে একটা খেতেই হয়। মিষ্টি মুখ করে ওখান থেকে চলে আমি যখন উপরে আসব তখন দেখি দিহান উপরে দাঁড়িয়ে আছে। আমি মুচকি হেসে উপরে চলে আসি দিহানের কাছে। আমি এত সময় ধরে উপরে দাঁড়িয়ে ঘটে যাওয়া সব ঘটনাগুলো দেখছিলাম। কারো এসব সে পিছনে ফিরে তাকিয়ে দেখি স্বামীর আপু আমার পিছনে দাঁড়িয়ে আছে। এখানে কি করছো? না, কিছু না। চলো ছাদে যাই। না, আমার এখন ভালো লাগছে না, এখন আমি ঘুমাবো। আচ্ছা ঠিক আছে, চলো রুমে। স্বামীর আপুর সাথে রুমে চলে আসি। আজ আমার উপর দিয়ে এত চাপ গেছে, তাই মাথা ব্যথা করছে। একটু ঘুমালে ঠিক হয়ে যাবে। আমি বিছানায় শুয়ে পড়ি। তখন স্বামীর আপু আমার চুলগুলো টেনে দিচ্ছিল। আমার তখন ভালো লাগছিল। কিছু সময় পর ঘুমিয়ে পড়ি। আমি দিহানের চুল ধরে টেনে দিচ্ছিলাম। কিছু সময় পর দেখি ও ঘুমিয়ে গেছে, তাই আমি ওর বুকের উপর শুয়ে পড়ি। হঠাৎ আমার ঘুম ভেঙে যায়। আমি এখনো দিহানের বুকের উপর শুয়েছি, তার মানে দিহানের ঘুম এখনো ভাঙেনি।
ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 8টা বেজে গেছে। আমি উঠে পড়ি, ফ্রেশ হয়ে নিচে চলে আসি। দেখি রিয়া সোফায় বসে আছে, সাথে দিয়াও আছে। কি রে, তোরা কখন এলি? এসেছি তো অনেক আগে। হেসে শুনি তুই ঘুমাচ্ছিস। তাহলে আমাকে জাগালি না কেন? জাগাতে গেছিলাম, গিয়ে দেখি আমাদের নতুন বউ তার বরের বুকের উপর শুয়ে আছে, তাই আর ঘুম ভাঙালাম না। একটু লজ্জা পাওয়ার অভিনয় করলাম। থাক, আর লজ্জা পেতে হবে না। তা কিছু কি খেয়েছি? আন্টি নাস্তা দিয়েছিল। আর হ্যাঁ, যে জন্য এসেছিলাম। বল। আমাদের ওখানকার কাজ শেষ, এখন তুই তোর বরকে নিয়ে গেলেই এইটা পরিপূর্ণ পাবে। আমি লজ্জা মিশ্রিত হাসি দিয়ে বলল, আচ্ছা ঠিক আছে। এত লজ্জা পেলে আজ কিছু হবে বলে মনে হয় না, কারণ তোর বর তোর কাছ থেকে দূরে দূরে থাকবে। আচ্ছা, আমরা এখন আসি। বেস্ট অফ লাক রাতের জন্য। এই বলে তারা চলে গেল। আমিও চলে আসি উপরে। এসে দেখি আমার বরটা ঘুম থেকে উঠে বসে আছে। কখন উঠলি ঘুম থেকে? অনেকক্ষণ হলো। ফ্রেশ হয়েছ? আচ্ছা নিচে চলো, আব্বু আম্মু তোমার সাথে কথা বলবে। আমি স্বামীরার পিছনে পিছনে নিচে নেমে আসলাম। তারপর গিয়ে সবাই বসলাম। তখন স্বামীরার আব্বু আম্মু মানে আমার শ্বশুর শাশুড়ি এসে আমার পাশে বসলো। দেখ বাবা, আমি সব জানি। আমার মেয়ে তো তোমাকে তুলে নিয়ে জোর করে বিয়ে করেছে, এতে তুমি তার উপর রাগ করতে পারবে না। কিন্তু এটা সত্যি যে আমার মেয়ে তোমাকে ভালোবাসে। আমার মেয়েকে তুমি কষ্ট দিও না। আমি স্বামীরার দিকে তাকিয়ে মনে মনে বললাম, শ্বশুর আব্বা কথাটা ভুল বলছেন। কথাটা হবে, স্বামীরা মা, তুমি আমার জামাইটাকে কখনো কষ্ট দিও না। এখন চলো, রাতের খাবার খাবে। চলো বাবা, তুমিও। আমি স্বামীরাকে উদ্দেশ্য করে বললাম, আমি এখন কিছু খেতে পারবো না, আমার পেট ভরা। একটু খাও শোনা, না হলে আম্মু কষ্ট পাবে। আম্মু তোমার জন্য সেই সন্ধ্যা থেকে নাস্তা তৈরি করছে। আমি আর কিছু বললাম না, অগত্যা তাদের সাথে বসে খেতে হলো। বলছি অল্প খাবো, কিন্তু নতুন জামাই হলে যা হয় আর কি। আমার পেট এখন টইটুম্বুর। অনেক কষ্ট করে উপরে আসলাম। দিহানের অবস্থা দেখে আমার খুব হাসি পাচ্ছে, কিন্তু আম্মু আব্বু পাশে, তাই হাসি চেপে রাখলাম। আমিও দিহানের সাথে উপরে চলে আসলাম। আমি অনেক কষ্টে উপরে আসলাম, এসেই বিছানায় ধপস করে বসে পড়ি। তখন স্বামীরা হাসতে লাগলো। কি ব্যাপার, আপনি হাসছেন কেন? তোমার অবস্থা দেখে আমার খুব হাসি পাচ্ছে। সব দোষ আপনার, আপনার জন্য খেতে বসে আমার এই অবস্থা। রাগ করে না আমার গোলুমুলু বাবুটা। যত সব ঢং। আচ্ছা দাঁড়াও, আমি একটু আসছি। এই বলে নিচে এসে ফ্রিজ থেকে কোকের বোতল নিয়ে উপরে এসে, এই নাও কোক, এটা থেকে কিছুটা স্বস্তি বোধ করবে। আমি বোতলটা নিয়ে খেতে লাগলাম। এ কি, তুমি পুরোটাই খেয়ে ফেলবে? আমাকে দিবে না? কিন্তু আমি যে মুখ লাগিয়ে খেয়েছি। তাতে কি হয়েছে, তুমি বোতলটা আমাকে দাও। আমি বোতলটা দিয়ে দিলাম, আর স্বামীরা খেতে লাগলো। আহ কি মজা, খুব টেস্ট। জীবনেও কি কোক খাননি? এমন করছেন কেন? খেয়েছি তো, তবে তোমার ওই দুষ্টু ঠোঁটের স্পর্শ পাওয়া কোক খাইনি। এই কথা শুনে তো আমি হতবাক। আই এম তো অবাক। আচ্ছা, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। আমার কোনো সারপ্রাইজের দরকার নেই। কিন্তু আমার দরকার আছে। তাহলে আপনি যান। বেশি কথা আমি পছন্দ করি না, আমি যেটা বলি সেটাই করি, আর সেটা তুমি ভালো করেই জানো। বলে নিচে চলে এলাম, এসে আব্বু আম্মুর থেকে অনুমতি নিতে। মনে মনে বললাম, আপনি যদি আমার থেকে বড় আর মাফিয়া না হতেন তাহলে এতক্ষণে থাপড়াতে থাপড়াতে সব করে দাঁত ফেলে দিতাম। কিন্তু মনের কথা মনে রয়ে গেল। কিছু সময় পর স্বামীর আপু উপরে এসে আমাকে নিয়ে বাসা থেকে গাড়ি নিয়ে বের হয়ে গেল। আমি স্বামীরাকে কিছু জিজ্ঞেস করতে গিয়েও তার রাগান্বিত চেহারা দেখে আর কিছু জিজ্ঞেস করা হলো না। স্বামীরা আমাকে নিয়ে চলে আসে একটা বাড়ির সামনে। আমি খেয়াল করে দেখি এটা ওই বাড়িটা যেখানে আমাকে তুলে এনেছিল। আমরা আবার ওইখানে আসলাম কেন? কারণ তোমাকে একটা দুষ্টু হাসি দিয়ে গাড়ির দরজা খুলে হাঁটতে লাগলাম। কিছুদিন এসে দাঁড়িয়ে পড়লাম, পিছন ফিরে দিহানের উদ্দেশ্যে বললাম, এখানে কি বসে থাকবে? আমিও গাড়ি থেকে নেমে স্বামীরার সাথে বাড়ির ভিতরে চলে এলাম। ভিতরে মনে হয় কেউ নেই। আমি গিয়ে সবাই থপ্পাস করে বসে পড়ি। দিহান আমার সামনে দাঁড়িয়ে আছে আর মাথা ঘুরিয়ে ঘুরিয়ে বাড়ির ভিতরে দেখছে। আচ্ছা, আমরা এখানে কেন এসেছি? সময় হলে বুঝতে পারবে। এখন বেশি কথা না বলে এই ব্যাগটা নাও আর রেডি হয়ে আসো। কি আছে ওই ব্যাগে?
তোমার কি সব বিষয়ে প্রশ্ন করতে হয়? যাও তাড়াতাড়ি রেডি হয়ে এসো। আমি আর প্রশ্ন করলাম না, কারণ স্বামীরা তেলে বেগুনে হয়ে আছে। আমি রেডি হতে চলে গেলাম একটা রুমে। ব্যাগগুলো দেখি একটা নীল পাঞ্জাবি, নীল রং আমার বরাবরই প্রিয়। রেডি হয়ে এসে দেখি স্বামীরা সোফার উপর নেই। কি ব্যাপার, স্বামীরা আপু কই গেল? মনে হয় ওয়াশরুমে গেছে। তাই আমি সোফার উপরে বসে পড়ি। প্রায় 20 মিনিট হয়ে গেছে, তার আসার খবর নেই। তাহলে কি ওয়াশরুমে যায়নি? তাহলে কই গেল? নাকি আমাকে রেখে চলে গেছে? পুরো বাড়িতে আমি একা, ভাবতে কেমন ভয় লাগছে। হঠাৎ আমার ফোনে একটা মেসেজ আসায় ফোনটা বেজে উঠলো। আমি ভয় পেয়ে গেলাম, বুকের ভিতর থুতু দিয়ে ফোনের দিকে তাকালাম। দেখি স্বামীর আপু মেসেজ দিয়েছে। মেসেজ অপশন অন করে দেখি লেখা আছে, উপরে 2 নাম্বার রুমে চলে আসো। আমি একটু ভয়ে ভয়ে উপরে এসে দরজা খুলে দেখি রুম অন্ধকার হয়ে আছে। আমি ভয় পেয়ে স্বামীরাকে ডাকতে লাগলাম। হঠাৎ লাইট জ্বলে উঠলো, আর সাথে সাথে স্বামীরা চিল্লিয়ে বলে উঠে, সারপ্রাইজ! আমি ভয় পেয়ে ও মাগো বলে এক চিৎকার দিয়ে স্বামীরাকে জড়িয়ে ধরলাম। কিছু সময় পর আমি স্বাভাবিক হলে স্বামীরার কাছ থেকে সরিয়ে আসতে চাইলে ও আমাকে জোর করে ধরে রাখে। আর কিছু সময় থাকো না, খুব ভালো লাগছে। আমি হঠাৎ খেয়াল করলাম পুরো রুমটা খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো। তাই আমি জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, রুমটা ফুল দিয়ে সাজানো কেন? শুধু রুমটা চোখে পড়লো, আমার দিকে একবারও তাকাও। আমি স্বামীরার দিকে তাকালাম, দেখি সে একটা নীল শাড়ি পরে আছে আর হালকা মেকআপে তাকে পরীর মতো লাগছে। আমি তার রূপ দেখে এক ঘরের মধ্যে চলে গেলাম। দিহান আমার দিকে এইভাবে তাকিয়েছে দেখে আমার খুব লজ্জা লাগছে, তাই তাকে হালকা ধাক্কা দিয়ে, কি হলো বললে না যে আমাকে দেখতে কেমন লাগছে? কি সুন্দর লাগছে, কিন্তু এগুলোর মানে কি? তুমি কি কিছুই বোঝো না? আজ আমাদের কি বুঝবো? আজ আমাদের ফার্স্ট নাইট। কি? না, আজ কিছুই হবে না। বাবু, এইভাবে রিয়াক্ট করার কি আছে? তোমার আর আমার মধ্যে এখন স্বামী স্ত্রীর সম্পর্ক। তাই বলে আজই? বিয়ের দিনে রাতে তো ফার্স্ট নাইট হয়। না, আমি আর বিয়ে মানি না। আপনি আমাকে জোর করে বিয়ে করেছেন। হ্যাঁ, বোঝার চেষ্টা করো। তোমাকে আমি যেভাবে বিয়ে করেছি তো করেছি, এখানে না মানার কিছুই আসে যায় না। আমি কিছু বুঝতে চাই না। দিহান, আমার রাগ তুলবে না তাহলে কিন্তু। কি তাহলে? পারেন তো রাগ দেখাইতে। দেখ, আমি বাইরে চলে আসলাম, তারপর ছাদে চলে এলাম। এসে রিয়াকে ফোন লাগালাম। কল রিসিভ করে, কি ব্যাপার, তোর এখন বরের সাথে রোম্যান্স করার কথা, তা না করে আমাকে কল দিলি? সেই কপাল কি আমার আছে? কি দেখে যে জুনিয়রের প্রেমে পড়লাম? ঘটনা খুলে বল। আমি সব ওকে খুলে বললাম। জানি এমনটা হবে, তাই তার জন্য একটা ব্যবস্থা করে আইছি। কি ব্যবস্থা? আমি সামিরাকে সব কিছু খুলে বললাম। কেমনে কি করবি? আমি রিয়ার কথা শুনে খুশিতে বললাম, ধন্যবাদ দোস্ত, তুই আমার কি উপকার করলি। আয়, তোকে একটা দিই। থাক, আমার দেওয়া লাগবে না, আমার জিজুকে দিস। আর হ্যাঁ, রাতের কাহিনী সকালে ঘুম থেকে উঠে আমাকে সব বলবি, ওকে? চুপ শয়তান, লজ্জা করে এইসব বলতে। আচ্ছা, এখন আসি, আমার জামাইটা রুমে একলা আছে বলে কল কেটে নিচে আসি। রিয়া আমাকে কি বুদ্ধি দিচ্ছে তা না হয় সকালে বলবো রে। আমি একটা গ্লাসে দুধ নিয়ে রুমে চলে আসি। এসে দেখি শয়তানটা দুপা সোফার উপর দিয়ে ফ্লোরে মোবাইলে গেম খেলছে। স্বামীরা রুম থেকে বের হয়ে গেল। আমি শুয়ে মনে মনে বললাম, আমাকে জোর করে বিয়ে করার ফল বোঝাবো, কিন্তু তার আসতে দেরি হচ্ছে বলে মোবাইলে গেম খেলছি। হঠাৎ কারো পায়ের শব্দ পেয়ে মাথা হালকা ঘুরিয়ে দেখি স্বামীরা এসেছে, হাতে তার দুধের গ্লাস। আমি উঠে দাঁড়ালাম। দিহান দাঁড়ালে আমি তা থেকে দুধের গ্লাসটা বাড়িয়ে দিয়ে বললাম, এই নাও, এটা খেয়ে নাও, তোমার আজকে মাথা ব্যথা ছিল, খেলে ভালো লাগবে। আমি কপাল কুঁচকে তাকালাম। না, আমি দুধ খাবো না, এখন মাথা ব্যথা করছে না। যদি শয়তানটা না খায় তাহলে আমার সব পরিকল্পনা জলে যাবে। যে করেই হোক এটাকে খাওয়াতে হবে। আরে, আবার কখন মাথা ব্যথা শুরু হয়ে যায় এটা বলাতে চায় না। না, আমার আর মাথা ব্যথা করবে না। শয়তানটাকে কি করে যে খাওয়াই? আরে, আমি তোমার জন্য এত কষ্ট করে দুধ গরম করে আনলাম আর তুমি খাবে না বলছো? তোমাকে খেতেই হবে। তার সাথে আর না পেরে খেতে রাজি হয়ে গেলাম। বললাম, কিছু মেশাওনি তো? তুমি আমাকে এত নিচু মনের মনে করো? সরি। খাও খাও, আমি তোমাকে পেতে নিচু মনের হতে দুইবারও ভাববো না। আমি দুধটা একটানে খেয়ে ফেললাম। স্বামীরা আমার দিকে দুষ্ট মার্কা হাসি দিচ্ছে।
চলো বিছানায় শুয়ে পড়ি। না, আপনার সাথে এক বিছানায় শুতে পারবো না। এখন আমি আর জোর করব না, কিছু সময় পর তুমি নিচের থেকে আমার কাছে আসবে। মনে ভরে বললাম। তাহলে কোথায় শুবে তুমি? কেন, অন্য রুমে? যা, অন্য রুমে গেলে তো আমার সব প্ল্যান মাঠে মারা যাইবো। কিছু একটা করতে হবে, আইডিয়া। না, আমি একলা ঘুমাতে পারি না। আমি একলা থাকলে অনেক ভয় করে। তাহলে এতদিন থাকলেন কার সাথে? আম্মুর সাথে। আমি আপনার সাথে শুতে পারবো না। আমি সোফায় ঘুমালে হবে আপনার? আমার বুকের উপর ঘুমালে হবে? মনে মনে হবে। আমি গিয়ে সোফায় ঘুমিয়ে পড়লাম। কি ব্যাপার, ওষুধে কাজ করছে না কেন? আমি বললাম, কি ব্যাপার, আপনি শুচ্ছেন না কেন? হ্যাঁ হ্যাঁ, এই তো শুচ্ছি। আমি ঘুমানোর চেষ্টা করছি, হঠাৎ আমার মাথাটা ধরে আসছে, তাই আমি মাথা চেপে ধরে আছি। এমন করছো কেন? কি হয়েছে তোমার? হঠাৎ মাথাটা এমন ঘুরে উঠলো। এই তো ওষুধে কাজ করছে মনে হয়। আমি কি তোমার মাথা টিপে দিব? দেন। আমি দিহানের মাথায় হাত বোলাতে লাগলাম। হঠাৎ দিহান এলোমেলো কণ্ঠে, জানো স্বামীরা, তোমাকে খুব সুন্দর লাগছে। আমি দিহানকে বললাম, সত্যি বলছো? তোমার ওই চোখ, নাক, ঠোঁট কত সুন্দর, মন চাই ইচ্ছে করে সবকিছু ছুঁয়ে দিই। আমি অনেক লজ্জা পেলাম দিহানের কথা শুনে। তুমি লজ্জা পেলে গাল দুটো লাল আপেলের মতো দেখায়, মন চাই একটু কামড়ে দেই। হঠাৎ দিহান আমার ঠোঁটের দিকে এগোতে থাকে। ওর গরম নিঃশ্বাস আমার মুখের উপর পড়ছে। আমি কেমন মাতাল হয়ে যাচ্ছি। আমি স্বামীরা ঠোঁটের সাথে আমার ঠোঁট দুটো মিলিয়ে দিলাম। দুজনের ঠোঁটের স্বাদ নিতে ব্যস্ত হয়ে পড়ি। হঠাৎ আমি শোয়া থেকে উঠে স্বামীরাকে কোলে তুলে বিছানায় এনে শুয়ে দিয়ে স্বামীরার উপর শুয়ে পড়ি। আমি স্বামীরার গালে চুমু খেতেই স্বামীরার পুরো শরীর কেঁপে ওঠে। আমি স্বামীরার হাত দুটো চেপে ধরি আর ঠোঁটে গভীরভাবে চুম্বন করি। আস্তে আস্তে আমি স্বামীরার গালে, কপালে, মুখে চুমু খেতে থাকি। আমি একটা হাত স্বামীরার শাড়ির ভেতর দিয়ে হাত ঢুকিয়ে স্বামীরার পেটে স্লাইড করতে লাগলাম। তখন স্বামীরা আবারও কেঁপে উঠল। আমি স্বামীরার শাড়ির আঁচলটা বুকের উপর থেকে সরিয়ে গলা থেকে কিস করতে করতে নাভির কাছে এসে থামি। কিছু সময় স্বামীরার নাভির দিকে তাকিয়ে থাকি, তারপর স্বামীরার নাভিতে আঙ্গুল দিয়ে স্লাইড করতে থাকি। আমি স্বামীরার নাভিতে মুখ গুজে দেই। স্বামীরার দুহাতে আমার মাথা স্বামীরার নাভির সাথে চেপে ধরে। কিছু সময় পর আমার পাঞ্জাবি খুলে ফ্লোরে ছুঁড়ে মারি, স্বামীরার শাড়িটাও খুলে ফেলি। এভাবেই দুজনের ভালোবাসায় ডুবে যায় সুখের সাগরে। দুজনেই ক্লান্ত হয়ে এক অপরকে জড়িয়ে ধরে ঘুমিয়ে যায়। সকালবেলা আমার ঘুম ভাঙলো। আমার বুকের উপর স্বামীরা গুটিসুটি হয়ে শুয়ে আছে। আমি হঠাৎ খেয়াল করে দেখি স্বামীরার গায়ে কোনো কাপড় নেই। এটা দেখে আমার নিজের দিকে তাকিয়ে দেখি একই অবস্থা। স্বামীরাকে এক ধাক্কা দিয়ে পাশে সরিয়ে দেই আর তাড়াতাড়ি একটা কাঁথা গায়ে জড়িয়ে ধরি। আমার ধাক্কায় স্বামীরার ঘুম ছুটে যায়। কি হলো, এভাবে ধাক্কা দিলে কেন? আমার এই অবস্থা কেন, আর আপনারই বা এই অবস্থা কেন? আমি বিছানার চাদরটা গায়ে জড়াতে বললাম, কাল রাতে আমার সব কিছু লুঠে এখন বলছো আমাদের এই অবস্থা কেন? মানে? তুমি কি কচি খোকা, কিচ্ছু বোঝো না? রাতে আমাদের মাঝে সব কিছু হয়েছে। ছি, এসব কি বলছেন আপনি? যা সত্যি তাই বললাম। কি বলছেন? আমার তো কিছু মনে পড়ছে না। নিশ্চয়ই আপনি আমার সাথে কিছু করেছেন। আমি কিচ্ছু করিনি, যা করার সব তুমি করেছো। না, আমি কিছু করিনি আপনার সাথে। আপনি মিথ্যা বলছেন। আমি জানতাম তুমি সব কিছু করে অস্বীকার করবে, তাই আমি প্রমাণ রেখেছি। কি প্রমাণ? দেখান। আমি আমার মোবাইলটা বিছানা থেকে নিয়ে একটা ভিডিও প্লে করে দিলাম দিহানের হাতে। আমার তো চোখ কপালে ভিডিও দেখে। আসলে ভিডিওটা ছিল এরকম, আমি নিজে থেকে স্বামীটাকে কিস করেছি, তারপর স্বামীটাকে কোলে করে বিছানায় শুয়ে দিই। তারপর তো আপনারা জানেন। আসলে কাল রাতে যখন দিহানের ড্রাগসের প্রভাবে মাথা ব্যথা করছিল, তখন ওর কাছে যাওয়ার সময় মোবাইলে ভিডিও রেকর্ড প্লে করে খাটের সাথে সেট করে দিই। আমি জানতাম সকালে দিহান এমন একটা রিয়েক্ট করবে। ভিডিওটা দেখে আমি স্বামীটার দিকে কোনো চোখে তাকালাম। কি বাবু, এইবার বিশ্বাস হলো তো? বিশ্বাস না করে কি উপায় আছে? কিন্তু একটা বিষয় আমার কিছু মনে পড়ছে না কেন? এত কথা বাড়িয়ে লাভ নেই, আমরা স্বামী স্ত্রী, আমাদের মাঝে এগুলো কমন বিষয়। যাও ওয়াশরুমে গিয়ে গোসল করে আসো, আমি তোমার পাশের রুমটায় যাচ্ছি। আমি উঠে একটা তোয়ালে নিয়ে ওয়াশরুমে চলে আসলাম। শোনা,
তুমি আমাকে বাসরাতে স্ত্রীর অধিকার দেবে না? তা কি করে হয়? এই স্বামীরা নিজের জিনিসের ভাগ কখনো ছাড়ে না বলে একটা টেবিল মার্কা হাসি দিয়ে পাশের রুমে চলে আসি। আমি গোসল করে তোয়ালে পরে রুমে আসি। এখন কি পরবো? বিছানায় চোখ পড়তে দেখি আমার একটা প্যান্ট আর শার্ট রাখা। আমি একটা মুচকি হাসি দিয়ে শার্ট আর প্যান্ট হাতে নিয়ে মনে মনে বললাম, এই মেয়েটা আমাকে প্রচন্ড ভালোবাসে, আমার কখন কি লাগবে তা আমার সামনে হাজির করে রাখে। আমি পোশাক পরে তৈরি হয়ে বসে আছি। কিছু সময় পর আমার বউ আসলো। আমার কাছে এসেই, চলো, খাবার টেবিলে তোমার জন্য সকালে নাস্তা সেজে রেখেছি। আমি আমার বউয়ের সাথে টেবিলে নাস্তা করে সোফায় গিয়ে বসলাম এবং টিভি অন করে কার্টুন দেখতে লাগলাম। হঠাৎ স্বামীরা মানে আমার বউ এসে বলতে লাগলো, তুমি এখনো কার্টুন দেখো? আমার কার্টুন দেখতে ভালো লাগে, তাই এখন দেখি। তাই তো বলি, এত বড় একটা ছেলে, তার ভেতরে কোনো রোম্যান্স নেই। এই, তুমি এগুলো না দেখে কোনো রোমান্টিক মুভি দেখতে পারো না? না, আমিও সব মুভি দেখি না, ওইগুলোর মধ্যে নায়ক নায়িকা পচা পচা কাজ করে। এই বলদ, ওইগুলোকে পচা কাজ বলে না, তা রোম্যান্স, মানে ভালোবাসা। আমার ভালোবাসার প্রয়োজন নেই। আমার আছে বলে দিহানের দিকে এগোতে থাকলাম, আর দিহান সোফায় বসা অবস্থায় পেছাতে থাকলো। দিহানের পেছনের কারণে পাশে রাখা রিমোটে চাপ লেগে চ্যানেল পাল্টিয়ে একটা গানের চ্যানেল আসলো, আর সেখানে আশিক বানায় মুভির গান চলছিল, যেখানে নায়ক নায়িকাকে বিছানায় ফেলে কী সব করছিল। এইসব দেখতেও দিহান আমার দিকে করুণ চোখে তাকালো, আর আমি একটা দুষ্টু মার্কা হাসি দিলাম। আমি আমার বউয়ের হাসি দেখে বুঝে গেছি ও এখন কি চাই, তাই আমি উঠে দিলাম এক দৌড় রুমের দিকে। কিন্তু শেষ চেষ্টা আর হলো না। বউ আমার পিছনে পিছনে দৌড়ে রুমে এসে আমায় ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল। তারপর রুমের দরজা বন্ধ করে এসে আমার উপর শুয়ে পড়লো। কি পিচ্ছি, আমার থেকে পালিয়ে যাবে কোথায়? এখন তোমার সব মিষ্টি আমি খেয়ে নিব। আরে আমি পালাই না তো, আর আমার কাছে কোনো মিষ্টি নাই। তুমি যাও, ফ্রিজে মিষ্টি থাকতে পারে, ওখান থেকে খেয়ে আসো। না, মিষ্টি তোমার কাছে আছে, দাঁড়াও আমি দেখাচ্ছি। কই না তো। এই বলে দিহানের ঠোঁটে আমার ঠোঁট জুড়ে মিলিয়ে দিলাম, তার ঠোঁটগুলো আমি চুষতে লাগলাম। এবার বুঝতে পারলাম মিষ্টি কি শয়তানিটা আমার ঠোঁটগুলোকে ছিঁড়ে ফেলবে। যেভাবে টানছে আমি আর থাকতে না পেরে তার সাথে রেসপন্স দিতে লাগলাম। নিজেকে আর কত কন্ট্রোল করব? নিজের বউ এমন করলে তার ডাকে সাড়া না দিয়ে কি পারা যায়? হয়ে গেল এক দফা টি-20 ম্যাচ। ক্লান্ত শরীর নিয়ে দুজনাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ি। ঘুম ভাঙে স্বামীরার ডাকে। এই পিচ্ছি, ওঠো, আমাদের এখানে বাসায় যেতে হবে, মা ফোন করছিল। আমি উঠে ফ্রেশ হতে চলে আসি। ফ্রেশ হয়ে স্বামীরার সাথে বাসা থেকে বেরিয়ে গাড়িতে উঠে পড়ি। আমি দিহানকে নিয়ে আব্বু আম্মুর কাছে চলে আসি। কেমন আছো বাবা? আলহামদুলিল্লাহ ভালো আছি মা, আপনি কেমন আছেন? এখন অনেক দর্শকের মনে প্রশ্ন জাগতে পারে, আমি তাহলে এ বিয়ে মেনে নিয়েছি? হ্যাঁ ভাই, মেনে নিয়েছি। না মেনে কি আর কোনো উপায় আছে? সবাই এত ভালোবাসে আমাকে, তাই আর না মেনে পারলাম না। হ্যাঁ বাবা, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। যাও বাবা, ফ্রেশ হয়ে আসো, আমি তোমাদের খাবার দিই। আমি আমার বউয়ের সাথে উপরে চলে আসলাম। আমার বউয়ের রুমে ফ্রেশ হয়ে নিচে এসে দুপুরে খাবার খেয়ে নিলাম। আমার শ্বশুর ছিল না, তিনি অফিসে গেছেন। খাবার খেয়ে রুমে এসে বিছানায় শুয়ে পড়লাম। কিছু সময় পর স্বামীরা আমার পাশে এসে আমার বুকে মাথা রেখে শুয়ে পড়লো। কিছু পর দুজনে ঘুমিয়ে পড়ি। বিকেলে শ্বশুর বাড়িতে আসলে আগামীকাল আমাদের বিয়ের উপলক্ষে পার্টির আয়োজনের কথাবার্তা চলছিল অনেক সময়। আগামীকাল সকালে আমাকে নিয়ে স্বামীরাকে শপিং মলে যেতে পড়লো, আর পার্টির সকল আয়োজনের দায়িত্ব আমার শ্বশুর নিজেই নিলেন। পরের দিন সকালে আমি আর স্বামীরা শপিং করতে মলে আসলাম। আমার আর স্বামীরা ম্যাচিং করে পোশাক নিলাম। দুপুরে একটা রেস্টুরেন্টে খাবার খেয়ে কিছু সময় ঘোরাঘুরি করে বাসায় চলে আসলাম। এসে দেখি আমার চাচাও এসেছে। স্বামীরা গিয়ে চাচাকে সালাম করলো। আমি চাচার সাথে কুশল বিনিময় করে রুমে চলে আসি। বিকেলবেলায় স্বামীরাদের সারা বাসা সুন্দর করে লাইটিং ও ফুল দিয়ে সাজানো হয়েছে। সন্ধ্যায় 3 জন মেয়ে এসেছে পার্লার থেকে স্বামীরাকে সাজানোর জন্য। আমি রুমে বিছানায় শুয়ে শুয়ে মোবাইলে গেম খেলছিলাম। হঠাৎ দেখি ইমন, জুয়েল, সাগর, মারিয়া ও সুমি। আমি ওদের দেখে এক লাফ দিয়ে সবগুলোকে জড়িয়ে ধরলাম। কি রে শালা, আমাদের না জানিয়ে বিয়ে করে নিয়েছিস, আবার এখন একা একা শ্বশুর বাড়ি আদর নিচ্ছিস? আমাদের আর জানাবে কেন? আমরা ওর কি হই?
আসলে বিয়েটা হঠাৎ করেই হয়ে গেছে। আমার বিয়ে আমি জানতাম না। আমি ওদের প্রথম থেকে সবকিছু খুলে বললাম। হ্যাঁ, আমি জানি স্বামীর আমাকে প্রচন্ড ভালোবাসে, তাই আমিও তাকে এখন ভালোবাসি। আমি দিহানকে তার ড্রেসগুলো দিতে এসে ওর বন্ধুদের কথা শুনে দরজার বাইরে দাঁড়িয়ে পড়ি। শেষে দিহানের কথাটা শুনে আমার ভেতরে খুশির জোয়ার বয়ে গেল। ইয়েস, আমি পেরেছি আমার ভালোবাসার মানুষের মনে আমার জন্য ভালোবাসা সৃষ্টি করতে। আমি একটু সরে দিহানকে ডাকতে ডাকতে রুমে ঢুকলাম, যাতে ওরা না বুঝতে পারে আমি যে তাদের সব কথা শুনে নিয়েছি। আরে আপু, তুমি বাহিরে দাঁড়িয়ে কেন? ভিতরে আসো। আমি ভিতরে এসে বিছানায় একপাশে তার পোশাকগুলো রেখে চলে আসতে গেলে, আরে আপু, চলে যাচ্ছ কেন? এসো, বসে গল্প করি। না, তোমরা গল্প করো, আমার ওদিকে কাজ আছে, আমাকে এখন যেতে হবে বলে একটা হাসি দিয়ে দিহানকে বললাম, কিছু সময় পর রেডি হয়ে তৈরি হয়ে থেকো। আমি মাথা চাকালাম, আর কিছু সময় পর সবাই মিলে আড্ডা দিলাম। আমি গোসল করে আসলে ইমন আর সাগর মিলে আমাকে পোশাক পরিয়ে দিল। হোয়াইট শার্ট, ব্ল্যাক প্যান্ট, গায়ে ব্ল্যাক ব্লেজার, চোখে কালো সানগ্লাস, হাতে দামি ব্র্যান্ডের ঘড়ি, পায়ে কালো লোফার। এক কথায় পুরাই রাজপুত্র। অন্যদিকে স্বামীরাকে পার্লারের মেয়েরা সাজিয়ে আয়নার সামনে দাঁড় করালো। ফর্সা গায়ের মেয়েটা আজকে একটা কালো লেহেঙ্গা পরেছে আমার ড্রেসের সাথে মিল করে। তাকে যে কালো লেহেঙ্গায় স্বর্গের অপ্সরা থেকে কম লাগছে না। হাতে ড্রেসের সাথে ম্যাচিং করে কাঁচের চুড়ি, কপালে একটা ছোট্ট কালো টিপ, কানে একজোড়া কালো পাথরের ঝুমকো ও গলায় একটা ডায়মন্ডের হার, পায়ে উঁচু হিল, চুলগুলো উঁচু করে বাঁধা, ওড়নাটা ডান কাঁধ দিয়ে পিছন থেকে বা হাত দিয়ে ঝুলিয়ে রাখা, ঠোঁটে হালকা খয়েরি রঙের লিপস্টিক দিয়েছে। গল্পের নায়িকার রূপের বিবরণ দিতে গিয়ে আমার এখন বিয়ে করার ইচ্ছা জেগেছে। আম্মু, আমি বিয়ে করব। কিছু সময় পর স্বামীরা নিজেই নিজেকে দেখে আমার রুমে চলে আসে। স্বামীরাকে দেখে সাগর ইমন বাইরে চলে যায়। আমি দিহানকে দেখে আবারও একবার ক্রাশ খাইলাম। আমার পিচ্ছি বরটাকে অনেক কিউট আর হ্যান্ডসাম লাগছে। জানি না কত ডাইনি আমার বরটার উপর নজর দেয়। আমার বউয়ের এভাবে তাকিয়ে থাকা দেখে আমি একটু গলা ছাড়ালাম। স্বামীরার ঘর কাটলো, একটু লজ্জা পেল মনে হয়। আমি একটু লজ্জা পেয়ে মাথা নিচু করে বললাম, আজ আমাকে কেমন লাগছে? আমি স্বামীরার দিকে এতক্ষণ লক্ষ্য করিনি। তার কথায় তার দিকে তাকিয়ে আমি এক কথায় পড়ি। আমি মুখ ফসকে বলে ফেললাম, মাশাআল্লাহ। এটা কি হলো? আমার খুব লজ্জা লাগছে। আমি একটু মজা করতে বললাম, আপনার আবার লজ্জাও আছে? তুমি কি বলছো আমার লজ্জা নেই? আমি একটু ভয় পেলাম, কারণ কিছু সময় আগে যে মেয়েটা লজ্জায় আমার চোখের দিকে তাকাতে পারিনি, আর এখন আমাকে চোখ রাঙাচ্ছে। আমি ভয়ে ভয়ে বললাম, সরি। আমি একটু মজা করছিলাম। আমি ফিক করে হেসে দিলাম, কারণ দিহানের ভয়ার্ত চেহারা দেখে। আরে বাবা, আমি তো একটু মজা করলাম, তাতেই তুমি ভয় পেয়ে গেলে? এত ভয় পেলে আমাকে সামলাবে কি করে? আমি নিশ্চুপ। আমি পাশের টেবিল থেকে কিছু ফুল থেকে একটা গোলাপ নিয়ে দিহানের হাতে দিয়ে বলি, এখন তো আমাকে ভালোবাসো, তাই এখন তুমি আমাকে প্রপোজ করবে। আর হ্যাঁ, আমাকে আপনি করে না, তুমি করে বলতে হবে। আমি করে তাকিয়ে আছি। করে তাকিয়ে থেকে কোনো লাভ নেই। আমি তখন দরজার পাশ থেকে তোমার বন্ধুদের আর তোমার কথা সব শুনে নিয়েছি। আমাকে যখন ভালোবাসো তাহলে এখন প্রপোজ করো। না করলে হয় না? না, করতে হবে। পরে করবো নে। না, এক্ষুনি করবে, আর না করলে সবার সামনে লিপ কিস করব। এখন চয়েস তোমার। তখন যে কেন ওদের সামনে ওইসব কথা বলতে গিয়েছিলাম। এখন প্রপোজ না করলে সবার সামনে লিপ কিস করবে। না না, এটা পারবো না, বরং প্রপোজ করে দেই। আমি এক হাঁটু গেড়ে স্বামীরার সামনে বসে বলতে শুরু করলাম, জানি না কবে থেকে তোমার অত্যাচারগুলো আমার ভালো লাগতে শুরু করেছে। আমি তোমার ভিতরে আমাকে হারানোর ভয় দেখেছি। কতটুকু ভালোবাসলে আমি সুখী হব, তুমি তার চেয়েও 1000 গুণ ভালোবেসেছো এই আমাকে। তুমি আমাকে এতটুকুই ভালোবেসেছো, যার ফলে আমি যে অনাথ তা কখনো বুঝতে পারিনি। আমি এত ভালোবাসার যোগ্য না, তারপরেও তুমি আমাকে এত ভালোবাসা দিয়ে আগলে রেখেছো। আমি তোমাকে অনেক ভালোবাসি। রিয়েলি আই লাভ ইউ। আমাকে কখনো ছেড়ে চলে যেও না। এই পৃথিবীতে তুমি ছাড়া আমার কেউ যে নেই। লাভ ইউ স্বামীরা। আমি নিচে হাঁটু গেড়ে বসে আমার পাগলটাকে বুকের সাথে শক্ত করে চেপে ধরি আর বলতে থাকি, এই পাগল, আমি তোমাকে কখনো ছেড়ে যাব না।
এই স্বামীরার শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে এই পৃথিবীর বুকে তোমাকে আগলে রাখবো। তুমিও কথা দাও আমাকে কখনো ছেড়ে যাবে না। কথা দিলাম মৃত্যুর আগ পর্যন্ত তোমার কাছে থাকবো। এমন সময় কে যেন দরজায় নক করেছে। স্বামীরা আমাকে ছেড়ে দিল এবং দুজনের চোখের পানি মুছে ফেললাম। স্বামীরা গিয়ে দরজা খুললো, দেখে তার আম্মু এসেছে এবং আমাদেরকে নিচে যেতে তাড়া দিল। আচ্ছা আম্মু, এক্ষুনি আসছি, তুমি যাও। আচ্ছা ঠিক আছে, আয় তাহলে তোরা, বলেই চলে আসলাম। চলো সোনা, নিচে আমাদের জন্য সবাই অপেক্ষা করছে। আচ্ছা চলো। স্বামীরা আর আমি যখন রুম থেকে বের হয়ে যখন নিচে নামার জন্য সিঁড়ির কাছে আসলাম তখন বাড়ির সব লাইটগুলো অফ হয়ে গেল। হঠাৎ একটা লাইটের আলো এসে পড়লো স্বামীরার আমার উপরে। লাইটের আলোতে দুজনকে কোনো রাজ্যের রাজপুত্র আর রাজকুমারী লাগছে। সবার দৃষ্টি আমাদের দুজনের উপর। আমরা সিঁড়ি বেয়ে নিচে নেমে আসি। তখনই পুরো বাড়িতে আলো জ্বলে উঠে। আমার দিকে সবাই এক নজরে তাকিয়ে আছে। বিশেষ করে ছেলেরা স্বামীরার দিকে তাকিয়ে আছে আর মেয়েরা আমার দিকে তাকিয়ে আছে হা করে। এতে স্বামীরার গা জ্বলছে। স্বামীরা ওখানে না দাঁড়িয়ে আমার হাত ধরে স্টেজের কাছে নিয়ে আসে। তারপর স্টেজে উঠে স্বামীরা আমাকে নিয়ে নানান অঙ্গিভঙ্গি করে ফটোশুট করে। এতে আমি অবশ্যই বারণ করেছিলাম, কিন্তু স্বামীরার চোখ গরম দেখে স্বামীরার সাথে সাই দিলাম। বিশেষ করে স্বামীরা ওই মেয়েগুলোকে জ্বালানোর জন্য আমার ঠোঁটের উপর আঙ্গুল রেখে কিস করার অভিনয় করে ফটোশুট করছিল। এটা দেখার পর ওই মেয়েগুলোকে আমাদের আশেপাশে আর দেখা যায়নি। কিছু সময় পর অতিথিরা খাওয়া দাওয়া করার পর স্বামীরার আব্বু স্টেজে উঠে মাইক্রোফোন হাতে নিয়ে সবার উদ্দেশ্যে বলা শুরু করলো। লেডিস এন্ড জেন্টলম্যান, আজ আমি আপনাকে সবাইকে একটা উদ্দেশ্যে এখানে ডেকেছি। আজ পার্টির মূল আমার মেয়ে ও জামাইয়ের জন্য। আমার মেয়ে তার জীবনসঙ্গী নিজের পছন্দ করে বিয়ে করেছে। আমি এখন আমার মেয়ে আর আমার মেয়ের জামাইকে আপনাদের সবার সাথে পরিচয় করে দিব। এই হলো আমার মেয়ের জামাই ও তার। স্বামীরা ও আমাকে শ্বশুর মশাইয়ের দুই পাশে রেখে সবার সাথে পরিচয় করিয়ে দিল। সবাই স্বামীরা ও আমাকে দাম্পত্য জীবন সুখী হওয়ার জন্য অভিনন্দন জানিয়ে বিদায় নিয়েছে। পার্টি শেষ করে আমি উপরে চলে আসলাম স্বামীরার রুমে। এদিকে স্বামীরা ও তার আম্মু সকল সার্ভেন্টের সাথে নিয়ে সম্পূর্ণ বাড়িটা সাজগোজ করলো। স্বামীরা উপরে তার রুমে এসে দেখে আমি বিছানার উপর মুখ করে শুয়ে আছি। তাই স্বামীরা এসে আমার পিঠের উপর শুয়ে পড়ে। আমি আমার শরীরের উপর কারো নরম শরীর অনুভব করতে পেরে বুঝতে পারলাম এটা আমার রোমান্টিক বউ। এত সময় লাগলো উপরে আসতে? এখন বউকে ছাড়া সময় কাটে না। এতদিন তো আমি জোর করে তোমার কাছে আসতে পারিনি। তখনকার কথা এখন শুনতে চাই। এখন আমি তোমাকে ভালোবাসি। আমার পিচ্ছিটা। এই শোনো, একটা কথা বলি না? বলো। আমার না তোমাকে আদর করতে খুব ইচ্ছে করছে। তোমাকে না আজকে যা লাগছে, মন তো চেয়েছে তখনই আমি রুমে নিয়ে আসি। আমার পিচ্ছিটা দেখি অনেকটা লুচু হয়ে গেছে। আমার কি দোষ? সব দোষ তোমার। আমার দোষ মানে? আমি কি আগে ওই সব বুঝতাম? তুমি তো আমাকে জোর করে সবকিছু করেছো। করেছি, বেশ করেছি। তাহলে আমি করব আদর। না না, আজকে না, আজ আমি অনেক ক্লান্ত। কে শুনে কার কথা? আমি ঝাঁপিয়ে পড়লাম স্বামীরার উপর। প্রথমে স্বামীরার ঠোঁট দুটো বন্ধ করে দিলাম। আস্তে আস্তে গলায় ঘাটে চুমু খেতে লাগলাম। স্বামীরার বুকের ওড়নাটা এক টান দিয়ে ফ্লোরে ছুঁড়ে ফেলে দিলাম। আমি মুখ গুজে দিলাম স্বামীরার ফর্সা নরম পেটে। স্বামীরা আর নিজেকে কন্ট্রোল করতে না পেরে নিজের সবটুকু আমাকে বিলিয়ে দিল। আপনারা এখান থেকে চলে যান। স্বামীরাও আমি আমাদের ভালোবাসার সংসার নিয়ে ভালো থাকবো। আরে আরে, আপনারা এত লুচু কেন? আর কিছু শুনতে হবে না, কম বয়সে থেকে যাবেন। এখন সবাই সবার কাজে যান, আমরা আমাদের কাজ করি।